আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরুষির বার্থডে উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছে আরিশ। যতই হোক আরুষির খুশি ওর কাছেই আগে। আজকের দিনেই আরুষির জীবনের সমস্ত সত্য উদ্ঘাটন করবে, এটাই ঠিক করেছে। সারাদিনটা আরুর ভালো কেটেছে, তবে সকাল থেকে মনটা খারাপ। সকালবেলা ওর মা একবার ফোন করে খুব কান্নাকাটি করেছেন। আহানের সাথে আর কথা হয়নি এতদিন ধরে। আহানের সাথে কথা না বলার বিষয়টি যে সে নিজেও বিশ্বাস করতে পারে না, কারণ বিয়ের আগে ওদের সম্পর্ক এতটা দৃঢ় ছিল যে এটি দূরত্ব পরিণত হবে তা কখনো কল্পনা করেনি। সময়ের পরিবর্তন কত কিছু শিখিয়ে দেয় এবং মানুষের জীবনে কত কিছু নিয়ে আসে। আর সে কিনে দেওয়া লাল রঙের শাড়িটি পরে আছে আরু, একদম নতুন বইয়ের মতো টুকটুক করছে। সানা ও আরু বসে গল্প করছে, তার মাঝে আরিশের মা ঘরে এসে তার কাছে গিয়ে নিজের চোখ থেকে একটুখানি কাজল নিয়ে আরুর ঘাড়ের পিছনে দিয়ে দিলেন। আমার মেয়েটার উপর যেন কারোর নজর না লাগে, সব সময় যেন ভালো থাকে। আরু মুচকি হাসছে। আরুষি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আমার আম্মু এসেছে? উনি তো অনেকক্ষণ আগেই এসেছে, নিচে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। আরু উত্তেজিত হয়ে বলল, অনেকক্ষণ এসেছে, আমাকে এতক্ষণ বলনি কেন? আরে মামুনি, সাজুগুজু করছিলি তাই তোকে বলতে পারিনি। আরুষি তাড়াহুড়ো করে বলল, মামুনি আমি এক্ষুনি দেখা করে আসছি। আনিকা খান আর কিছু বলবেন তার কি আরু কথাটা না শুনে ওর মায়ের কাছে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় এক মনে সামনের দিকে তাকিয়েছে আরুর মা। কেমন যেন বিচ্ছিন্ন লাগছে, জীবন থেকে বড় কিছু হারিয়েছেন তারই সাপ মুখে। এতদিন পর আরুর মাকে দেখে ওর চোখের জল চলে এলো। দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে তোলো। হঠাৎ আচমকা জড়িয়ে ধরে উনি চমকে গেলেন। কেমন আছিস মা? এবার ওনাকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আরু। তুমি জানো না তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না মা। তুমি পারলে কি করে এতদিন আমার সাথে না দেখা করে থাকতে? আর তুমি আর ভাইয়া আমাকে একেবারে পর করে দিয়েছো। যেমন তুমিও যোগাযোগ রাখো না, তেমনি ভাইয়াও আমার সাথে আর কথা বলে না। আরুর মা ওর চোখের জল মুছে দিয়ে বলেন, তোর ভাইয়া এতদিন তোর উপর অভিমান করেছিল, তবে এখন আর নেই। আরু তাও কেঁদে চলেছে। এতদিন ধরে একটা মান অভিমানের পালা চলছে, সেটাও ও বুঝতে পেরেছে। তবে ভাইয়া কোথায়? ভাইয়াকে তো কোথাও দেখছি না। তোর ভাইয়া আরিশের সঙ্গে কথা বলেছে, তাই অন্যদিকে কোথাও গেছে হয়তো। আরু ওর মাকে জড়িয়ে ধরে বসে আছে। আজ অনেকদিন পর মাকে পেয়ে এত সহজে ছাড়বে না। তখনই রেজন আহমেদ আর তার গোটা পরিবার এলেন। আরিশের জোড়াজড়িতে উনি না এসে পারলেন না। মেয়েটার উপরে অদ্ভুত একটা টান কাজ করে, তাই মনটা আনচান করছিল আরুকে ওর মাকে জড়িয়ে থাকতে দেখে তাদের চোখেও জল চলে এলো। আজ যদি তাদের মেয়েটাও কাছে থাকতেন তাহলে হয়তো এমনভাবে জড়িয়ে ধরে থাকতেন। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে উনি আরুর কাছে গেলেন। কেমন আছো আন্টি? আর তোমার শরীর ভালো আছে? আরুর গালে একটা চুমু দিয়ে বলেন, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা আরুষিকে দেখছি না, কোথায়? তখনই আরিশ আয়ুষীকে করে নিয়ে আরুর কাছে আসলো। এই তো আয়ুষী। আরু ওকে কোলে নিয়ে আদর করতে লাগলো। যখন রেজওয়ান আহমেদ আরুষীকে জড়িয়ে ধরেছিল তখন আরুর মায়ের মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি তার মেয়েটা হারিয়ে গেল। তবে নিজের মনে ভাবলো মেয়েটা যে তা নয়, তবু সে তো আরুকে নিজের মেয়ের মতোই ভাবে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হতে আরিশ আরুর হাত ধরে কেকের কাছে নিয়ে গেল। কেক কাটো। আরু আরিশের দিকে তাকিয়ে বলল, আমি একা না, আপনিও কাটবেন আমার সাথে। আর কোনো কথা না বাড়িয়ে মুচকি এসে আরুর সাথে কেকটা কাটলো। তারপর প্রথম আরিশকে দিল, তারপর ওর মাকে, এরপর এক একে সবাইকে দিল। সবাই খুব খুশি। আরু দেখলো অনেক দূরে এক কোণে দাঁড়িয়ে আছে আহান। চোখের জল চলে এলো। এতদিন পর আহানকে দেখে সেদিন ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর থেকে আর আহানের মুখোমুখি হয়নি। ও আহানের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। তোর কি আমাকে আর মনে পড়ছে না ভাইয়া? তুই তো ছোট বোনটার আর খোঁজ নিসনি। আহান আর পারল না নিজেকে আটকাতে। ও জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। চোখে ফোটো ফোটো জল গড়িয়ে পড়লো। বড্ড বেশি ভালোবাসে আরুকে। নিজের বোনটাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আমি নিশ্চিন্তে আছি, কারণ আমি জানি আমার বোনের জামাই তাকে কখনো কোনো কষ্ট পেতে দিবে না বলে আরুষের হাত ধরে আরিশের কাছে নিয়ে গেল। আমার বোনটার সবসময় খেয়াল রেখো। আরিশ মুচকি হাসলো। সবাইকে একটু অপেক্ষা করতে বললো, তারপর নিজের রুমে চলে গেল। আরুষি
ও সবাই বেশ অবাক হলো, তবে আহান অবাক হলো না, কারণ সমস্তটাই ও জানে এরপর কি হতে চলেছে। কিছুক্ষণ পর আরিশকে সাথে করে একটা কাগজ আনতে দেখে আরুষির ভুরু কুঁচকে গেল। আরু পাখি, এটা তোমার ভাইয়াকে দিয়ে দাও। আরু আরিশের দিকে তাকিয়ে পড়ল। কিন্তু এটা কিসের পেপার? কাল রাতে যেটাতে তুমি সিগনেচার করেছো সেই কাগজ। আরু কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো, তারপর অবাক চোখে আহানের দিকে তাকালো। এগুলো কি ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমি সব বলছি। আরু পাখি, একটু অপেক্ষা করো। উপস্থিত সবাই বেশ অবাক, কারণ হঠাৎ এমন একটা সুন্দর মুহূর্তের মাঝে একটা সিরিয়াস টপিক চলে আসায় পরিবেশ থমথমে। আরু পাখি, তোমার মনে কি প্রশ্নটা আসে না যে তোমার বাবা তোমার সাথে এমনটা করলেন কেন? অভ্র তোমার সাথে এমনটা করলো কেন? বা তোমার বাবার তোমার প্রতি এত অনীহা কি কারণে? আরও এবার চমকে যাচ্ছে আরিশের প্রত্যেকটা কথাই। তবে এই সমস্ত অদ্ভুত কথা শুনে রেজওয়ানা আহমেদ এবং তার পরিবারের সবাই বেশ অবাক হচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা বুঝতে পারছে না। আপনি প্লিজ একটু বলবেন যে কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না। সবগুলো বলবো আরু পাখি, সব। তুমি যাকে তোমার বাবা বলে মনে করো, আরমান সাহেব, উনি আসলে তোমার বাবা নয়। ইভেন তুমি ওনার পরিবারের কোনো সদস্যও নও না। উনি তোমার মা না। আহান ভাইয়া তোমার নিজের ভাই। কথাটা শোনা মাত্রই আরও যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের কানে যেন এ সমস্ত কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না। হঠাৎ করে কি থেকে কি শুনছে। আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না। আরিশ আরুর কথায় কোনো উত্তর না দিয়ে বলল। যাকে তুমি তোমার নিজের মা বলে মনে করো, উনি তোমাকে ধানমন্ডি থেকে কুড়িয়ে পেয়েছিলেন যখন তোমার 1 বছর বয়স ছিল। আজকের এই দিনটাতে। আমি এসব বিশ্বাস করি না। আপনি কি সমস্ত আজগুবি কথা বলছেন? তোমার বিশ্বাস না হলে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই মিথ্যা বলবেন না। আরু ওর মায়ের দিকে তাকাতে ওর মা মাথাটা নিচু করে নিলেন, আর অনবরত যে ফুপিয়ে কেঁদে চলেছেন তা ওনাকে দেখে বোঝা যাচ্ছে। যে ব্যাপারটা দেখছো এটা একদম সঠিক। তোমার দাদু ভাই তোমাকে খুবই ভালোবাসতেন, সেই জন্য নিজের সমস্ত প্রপার্টি তোমার নামে দিয়েছিলেন। আর একজন বাইরের মানুষ হয়ে তোমার বাবা মানে আরমান সাহেব, উনি কোনোভাবেই মেনে নিতে পারেননি যে সমস্ত প্রপার্টির মালিক আহান না হয়ে তুমি হবে। তবে পেপারে ভালো করে লেখা ছিল যে তোমার 20 বছর হলেই সমস্ত প্রপার্টির মালিক তুমি হবে। তাই আমি চাই তুমি এখন সমস্ত প্রপার্টি আহানকে ফিরিয়ে দাও। আমি চাই না অপরের কোনো জিনিস তুমি নাও। তাই কালকে তোমার থেকে সিগনেচারটা নিয়েছিলাম, সেই কারণেই। আরও যেন এবার মাটিতে বসে পড়বে এরকম অবস্থা। মুহূর্তের মধ্যেই কেমন উলটপালট হয়ে গেল সব। আর আবার বলতে শুরু করলো, এবং এটাও জেনে রাখো যে তোমাকে বিয়ে করার পিছনে অভ্রের উদ্দেশ্য ছিল যা হলো তোমাকে বিক্রি করে দিত। আর সেক্ষেত্রে তোমার বাবাও তার সাথে যুক্ত ছিলেন, আর উনিও টাকার লোভে তোমাকে বেচে দিতে একবারও দ্বিধাবোধ করেনি। তুমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিলে আমি জানতাম তোমার সন্ধ্যাবেলায় ফ্লাইট, তাই তোমাকে সন্ধ্যাবেলা ওরা নিয়ে যাবে। কিন্তু তখন তোমার মা আমাকে ফোন করতেই আমার জানতে সুবিধা হলো। আরিশ বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আরও খুব বিপদে আছে, এখনই এয়ারপোর্টের দিকে যাবে, তুমি ওকে বাঁচাও। বলে ফোনটা রেখে দিলেন। উনি ভেবেছিলেন হয়তো কিছু জানি না, তবে আমি যে সমস্তটাই জানতাম। তাই এক মুহূর্ত আর দেরি করলাম না তোমার কাছে যেতে। আশা করি পরেরটুকু নিশ্চয়ই তোমার মনে আছে। আরও কাঁপা কাঁপা গলেই বলল, হ্যাঁ মনে আছে। আমি গাড়িতে উঠে পড়েছি। হঠাৎ করে আমার ফোনে আম্মুর কাছ থেকে ফোন আসতেই ফোনটা ধরতেই আম্মু কান্না করতে শুরু বলল, আরু মা, ফিরে আয়। অভ্র আর তোর বাপির উদ্দেশ্য খারাপ, তুই আরিশের কাছে ফিরে যা। আমি অপেক্ষা করছিলাম যে কেউ একজন আমাকে বলুক যে আপনার কাছে ফিরে আসার জন্য, তাহলে নিজের মনোবলটা আরও শক্ত হবে। তবে আম্মু বলতেই দুবার আর ভাবিনি যে আমাকে আর কি করতে হবে তা নিয়ে। যখনই গাড়ি থামাতে বললাম তখনই বাপি বলে উঠল, আমি ওনার কাছে ফিরে যাব। আরো জোরে চেঁচাতে চেঁচাতে বলল। আরমান সাহেব এবার একটু ধমক দিয়ে বলেন, এইটুকু বলে আরো থেমে গেল। তখন আরিশ বলতে শুরু করলো, তারপরেই এয়ারপোর্টে আমি গিয়ে তোমাকে নিয়ে বাড়ি আসলাম, আর প্রমাণসহ ওনাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিলাম। আর উনি যে এত সহজে ওনার কাজটা হাসিল করতে চেয়েছিলেন তা আমি বেশ ভালোই জানতাম। ভার্সিটিতে যখন তুমি পড়তে তোমার প্রতি আমার ছিল অদ্ভুত এক ভালো লাগা, আর তা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হতে থাকে। তোমাকে চোখে চোখে রাখার সমস্ত দায়িত্ব কারোর ওপর না দিয়ে নিজেই নিয়েছিলাম। তখন দেখেছিলাম অভ্রকে তোমার সাথে সাথে ঘুরতে।
প্রথমে উদ্দেশ্যটা ঠিক লাগলেও পরে খুব একটা ভালো লাগেনি আমার। তারপর জানতে পারলাম ওর আসল উদ্দেশ্য। আর এক মুহূর্তেও তোমাকে কাজ ছাড়া করতে দিতাম না, সব সময় চোখে চোখে রাখতাম। আর তাতেই আমার কাজে আরও সুবিধা হলো। আরু এবার কাঁদতে কাঁদতে নিচে বসে গেল। তখন আরুমা ওকে গিয়ে জড়িয়ে ধরল। কাঁদিস না মা, তুই আমার নিজের মেয়ে না হলেও আমি কখনো তোকে সেই নজরে দেখিনি। নিজের মেয়ে হিসেবেই বড় করেছি আর ভালোবাসছি। রেজাউন আহমেদ কাঁপা কাঁপা গলায় বলেন। আরও আমার মেয়ে। আরু কাঁদতে কাঁদতে ওনার দিকে অবাক চোখে তাকালো। তখন আরিশ মুচকি হেসে বলল, হ্যাঁ, ও আপনারই মেয়ে, আপনার হারিয়ে যাওয়া সেই ছোট্ট আরুষি, যার জন্য আপনারা এত বছর ধরে চোখের জল ফেলেছেন। এবার আজিজ আহমেদ বলতে শুরু করলেন। আমরা তখন ধানমন্ডিতে থাকতাম। আমার ছেলেটাও তখন সবে 7 বছর বয়স। সেদিন ছিল আরুষির প্রথম জন্মদিন। পরীর মতন সাজিয়েছিলাম নিজের মেয়েটাকে। তারপর পার্কে ঘুরতে যেতেই একটু বিখেয়ালি হতেই মেয়েটাকে হারিয়ে ফেলেছিলাম সেদিন। আরিশ এবার বলতে শুরু করলো। তারপর যিনি নিয়েছিলেন তিনি হলেন একজন বাচ্চা পাচারকারী। আরমান সাহেব ওনাকে একটা বাচ্চা জোগাড় করতে বলেছিলেন। তারপর উনিই বাচ্চাটা রাস্তার ধারে ফেলে রেখেছেন। আর তারপর যা হয়েছে সব আশা করি সকলেই জানেন। আরও যেন নিজের মধ্যে নেই। জীবনের বড় সত্যি আজ জানতে পেরেছে। এতদিন যাদেরকে নিজের পরিবার ভেবেছে, এখন তারা কেউ নিজের নয়। আজকে নতুন বাবা মা পেয়েছে একটা পরিচয় আর একটা পরিবার। দীর্ঘ 19 বছর পর রেজওয়ানা আহমেদ নিজের মেয়েকে খুঁজে পেয়ে আরুষিকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে উঠল। আজ সকলের চোখে জল। অবসান হলো সমস্ত দুঃখের। আরিশ ক্লাস নিচ্ছে আর আরু চুপচাপ মন দিয়ে আরিশের লেকচার শুনছে। আরুষি খুবই অ্যাটেন্টিভ। যতই হোক, প্রিয় মানুষের বলা প্রত্যেকটা কথাই যেন মধু লাগে। খুব ভালো লাগে ওর আরিশের ক্লাস করতে। আজকে সানা আসেনি। সামনে আরবের সঙ্গে ওর এঙ্গেজমেন্ট বলে আরব ভাইয়া সানাকে নিয়ে শপিংয়ে গেছে। আরিশ বোর্ডে লিখে পৌঁছাচ্ছে। বোর্ডে মার্কারটা বুলিয়ে পড়ল। এই মলিকিউলটার সঙ্গে যদি এই মলিকিউল বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে তীব্র বিস্ফোরণ ঘটতে পারে। তাই সবসময় আমরা এই বিক্রিয়াটি এড়িয়ে চলব, অন্যভাবে বিক্রিয়া ঘটানোর পদ্ধতি অবলম্বন করব। হুট করে আরও উঠে দাঁড়িয়ে পড়ল। মে আই গো টু ওয়াশরুম? মুখে হাত চেপে পড়ল, কারণ ওর খুব বমি বমি পাচ্ছে। আরও কথা শুনে আরিশ ওর দিকে ফিরে তাকাতে ভুর কুচকে গেল। মুখে হাত চেপে দাঁড়িয়ে রয়েছে আরও, খুব অস্বস্তি বোধ করছে। আরিশ আরুকে আরও কিছু বলতে যাবে, তার আগে আরও আরিশের পারমিশন না নিয়ে মুখটা হাত দিয়ে চেপে ধরে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর একটু দেরি করলেই হয়তো ক্লাসরুমে বমি করে দেবে। আরিশ বুঝতে পারল আরুষির শরীরটা একটু খারাপ। বেশ কিছুদিন ধরেই আরুষি কিছু খাচ্ছে না, সেটাও বেশ ভালোই লক্ষ্য করেছে। বারবার জিজ্ঞাসা করলো। আরুষি বলতো যে খেতে ভালো লাগে না। জোর করে খাওয়াতে গেলে আরও শুধু বলে, আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই আর কিছু বলতে পারেন না আরিশ। আরুষিকে অমনভাবে ছুটে যেতে দেখে আরিশের কপাল কুঁচকে গেল। মনটা আনচান করছে। হয়তো শরীরটা খুব খারাপ না হলে আর এমনভাবে বেরিয়ে যেত না। আরিশ কপালে বিন্দু বিন্দু জমে থাকা ঘামটা মুছে কোনোই দিয়ে মুছতে গিয়ে একটু কাঁপা কাঁপা গলায় সবাইকে উদ্দেশ্য করে বলল, I think she is in bad situation. I am coming after 10 minutes. Be silent until I come. সবাই একসঙ্গে পড়ল, ওকে স্যার। আরিশ ব্যস্ততার খাতিরে সকলের সামনে থেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আরিশ চলে যেতে স্টুডেন্টরা মুচকি মুচকি হাসছে। সবাই বলাবলি করছে আরুষিকে কত ভালোবাসেন স্যার, আর কত কেয়ারিং। সবার যদি এরকম একটা হাজব্যান্ড থাকতো। গার্লস ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে আরিশ, তবে ভেতরে ঢুকতে পারছে না। ঢুকলে একটা বাজে ব্যাপার হবে। তা বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছে। কপালের ঘাম মুছতে তা আবার পুনরায় বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে। যতক্ষণ না আরুকে নিজের চোখের সামনে ঠিক দেখছি, ততক্ষণ ওর চিন্তা বাড়ছে। কিছুক্ষণ পর আরুষি ক্লান্ত হয়ে বেরিয়ে এলো। বেরিয়ে আসতে আরিশকে দেখলো। আরিশ আরুষির কাছে ছুটিকে আরুকে জড়িয়ে ধরলো। আশেপাশে অনেক স্টুডেন্টরাই দেখছে, কিন্তু সে নিয়ে আজ কখনো ভাবিনি। আরিশ আরুষিকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত ধরে নিজের রুমে নিয়ে গেল। আরুষিকে সোফায় বসিয়ে দিয়ে আরিশ হাঁটুকে ওর পায়ের কাছে বসলো। আরুষির হাত দুটো শক্ত করে চেপে রেখেছে আরিশ। আরুষির শরীর এখনো কাঁপছে, বমি হয়ে আরো দুর্বল হয়ে পড়েছে। একে খাওয়া দাওয়া করে না, তারপর নিজের যত্নও নেয় না। যতটুকু আরিশ করে ততটুকুতেই ওর যত্ন সীমাবদ্ধ থাকে। আরিশ কাঁপা কাঁপা গলেই বলল, এখন কেমন লাগছে আরু পাখি? আরুষি চোখটা বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে আরিশের দিকে মুচকি এসে বলল, আরে আপনি চিন্তা করছেন কেন? এই দেখুন আমি একদম ঠিক আছি। আরিশ এবার একটা ধমক দিল আরুষিকে। সব সময় আমাকে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? আমার কি সেন্স অফ হিউমার নেই যে কে সুস্থ আর কে অসুস্থ তা বোঝার ক্ষমতা আমার থাকবে না?
বারবার বলি নিজের যত্ন নাও, ঠিকঠাক খাওয়া দাওয়া করো, তা নয়। আরুষি কাচমুচে ফেস করে পড়ল। আপনি আমাকে এভাবে বকছেন কেন? আর আপনি তো নেন আমার যত্ন। আপনি আমার কল্পনার থেকেও বেশি যত্ন করেন, তাই নিজের খেয়াল রাখার প্রয়োজন বোধ করি না। আরিশ আরুর দুই গালে হাত রেখে পড়ল। তোমাকে নিয়ে আমি সব সময় ভয়ে ভয়ে থাকি, তাই কি তুমি বোঝো না? তুমি জানো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। বলে আরুষি কোমর জড়িয়ে ধরল। আরুষি মুচকি মুচকি হাসছে। আরিশের ব্যবহারের মাঝে মাঝে ও নিজেও চমকে যায়, ভালো লাগে অবশ্য। আরিশ মাথা তুলে পড়ল। চলো, তোমাকে এক্ষুনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডক্টরের নাম নিতেই আরুষির মাথায় এলো স্যালাইনের বোতল আর ইঞ্জেকশনের কথা। ভাবতেই ঢোক গিলে পড়ল। আমি একদম ঠিক আছি, দেখুন আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তা বললে আমি শুনবো না। আমি যখন বলেছি তুমি যাবে তখন যাবে। আরিফের আজকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। আমি যাব না, প্লিজ আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন না। বলে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। এ দেখে আরিশ ঘাবড়ে গেল। তারপর আরুকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, যাব না, তবে তুমি প্রমিস করো ঠিকঠাক খাওয়া দাওয়া করবে আর নিজের যত্ন নেবে। আমি বললাম তো আমি নিজের যত্ন নিব। এবার প্লিজ আপনি চিন্তা করবেন না। আর আপনি ক্লাস থেকে বেরিয়ে এলেন কেন? আরিশ রেগে গিয়ে বলল, কানের নিচে একটা থাপ্পড় দেবো। তুমি ওভাবে চলে এলে আর আমি ওখানে ক্লাস নেবো, তাই না? সবাই কি ভাববে বলুন তো? কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। তুমি কি তা জানো না যে আমি কাউকে পরোয়া করি না? যে যে যা ভাববে সেটা তার একান্তই পার্সোনাল ব্যাপার, আমার তাতে কিছু যায় আসে না। তবে আপনি এখন ক্লাসে যান, অন্তত ক্লাসটা কমপ্লিট করে আসুন। আরিশ একটু ভেবে বলল, আচ্ছা, তবে তুমি এখানে বসো, যতক্ষণ না আমি আসবো ততক্ষণ কোথাও যাবে না। আচ্ছা, আমি আপনার জন্য ওয়েট করছি, আপনি ক্লাসটা করে আসেন। আরিশ আরুর কপালে একটা কিস করে পড়ল। আমি আসছি। কেমন? এক পাও নড়বে না। যদি এক পাও নড়েছো তো তোমার খবর আছে। আরিশ ক্লাসরুমের দিকে যাচ্ছিল আর ভাবছিল। এখন ঠিক বুঝতে পেরেছে যে আরুষি কিছু না কিছু ওকে বলে ডাক্তার দেখাতে বান করে দিয়েছে, কিন্তু বাড়ি ফিরে ও ডক্টরের চেক আপ করিয়ে ছাড়বে। আরুষি যত বাহানাই করুক না কেন। সোফাতে বসে আছে আরুষি আর আনিকা খান একের পর এক বকা দিয়ে চলেছেন। আরুষি শুনছেন ঠিকই, কিন্তু এক কান দিয়ে তা বার করে দিচ্ছে, কারণ ও এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো করে চেনে, জানে যে সবাই ওকে কতটা ভালোবাসে, তাই ওগুলো বলাটা স্বাভাবিক। আনিকা খান আরুষিকে বকছেন আর তখনই আরুষি ফিক করে হেসে ফেলল। ওকে হাসতে দেখে আনিকা খান অবাক হয়ে গেল, কারণ ওনার এত বকাঝকা সত্ত্বেও মেয়েটা কিভাবে হাসে সেটা উনি বুঝে উঠতে পারছেন না। আমি বকছি আর তুই হাসছিস? আমি কি তোকে কোনো হাসির কথা বলেছি? আরুষি মুখে আঙ্গুল দিয়ে বলল, সরি, আর হাসবো না, তুমি বলো। আসলে আরুষি যে আরিশকে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে আটকাতে পেরেছে সেটা মনে পড়তেই হাসি পেল। আর এদিকে আনিকা খান আবারও বকাবকি করেই চলেছেন। এবার থেকে যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করেছিস তো আমি তোর সব দায়িত্ব কিন্তু এবার আরিশের ওপর ছেড়ে দেব। আর যদি আরিশ তোর সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, টেক কেয়ার করে, তখন বুঝতেই পারছিস কি হবে তোর। আরও আনিকা খানকে জড়িয়ে ধরে বলল, ও মামুনি, তুমি এমন করছো কেন বলো তো? আর আমাদের মা মেয়ের মাঝে ওনাকে ডেকে আনার কি দরকার? তুমি তো আমার কত যত্ন করো বলো। আরও জানে আরিশ যদি ওর খেয়াল রাখতে শুরু করে তাহলে ওর আর রেহাই নেই। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে ধরে রেখে ফোনের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আরুষি, হয়তো খুবই গুরুত্বপূর্ণ কিছু দেখছে। আরিশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ভেজা চুলগুলোকে হাত দিয়ে ঝেড়ে নিয়ে আরুষির দিকে চোখ যেতে দেখলো। আরুষি এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে। ফোনে ঠিক কী হচ্ছে তা নিয়ে আরিশের কৌতূহল হলো। উকি মারতে আরুষি চলে চেঁচিয়ে বলে উঠল, গেল 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 গেল, শাশুড়িটা এবার গেল। বউটা কিভাবে মারছে, কি ডেঞ্জারাস রে বাবা। আরও এসব বলে যাচ্ছে, এদিকে আরিশ এসেছে কিন্তু ওর খেয়াল নেই। আরিশ যে এমন টপিকে কিছু দেখছে তা দেখে আরিশ খানিকটা চমকে গেল। এত বড় মেয়ে এসব দেখে? এগুলো তো ছোট ছোট বাচ্চারা দেখে হাসতে হাসতে গড়ে গড়ে দেওয়ার জন্য, এখন আরও এই বউ শাশুড়ির ঝগড়া দেখে। এসব ভাবলেই আরিশের মনে হলো যেন পাগল হয়ে যাচ্ছে। আরিশ আরুষিকে ডিস্টার্ব করলো না, ওয়ার্ড্রপের দিকে এগিয়ে গেল শার্ট আনতে। তখনই দেখলো আরুষি ছুটছে ওয়াশরুমের দিকে। আরিশের বুঝতে বাকি রইল না যে আরও আবার বমি করতে গেছে। সে নিজেও দেরি না করে আরুষির পিছনে ওয়াশরুমে গেল। আরুষির অবস্থা খারাপ বমি করতে করতে। আরিশ ওর হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে দিল। আরেকটা বার তুমি যদি এখান থেকে নড়ো, দেখো কি করি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। প্লিজ আপনি ওনাকে ফোন করবেন না। আমি তোমার কোনো কথা শুনছি না।
বলে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। ইতিমধ্যে আরুষের ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইনজেকশন নামক জিনিসটার প্রতি ওর বড্ড ভয়। ছোটবেলায় একবার টিটেনাস দিতেই 2 দিন জ্বর ছিল। তারপর থেকে ইনজেকশনের প্রতি তীব্র ভয়। ডাক্তার গম্ভীর মুখে আরুর সামনে বসে আছেন এবং আরুষি ভয়ে মুখ কাচুমাচু করে রেখেছেন। ডাক্তার কিছু বোঝাতে চাইছেন। এবার আরুর কান্না আসছে। ডাক্তার বললেন, তুমি কি খাওয়া দাওয়া কিছু করো না? এত কেয়ারলেস কেন? নিজের প্রতি যত্নশীল হও। এখনই যদি নিজের কেয়ার না করো তাহলে পরে কি হবে? তোমার শরীরে যে ছোট্ট প্রাণটা পেরে উঠছে তার কি হবে? ডাক্তার ঠিক কি বলতে চাইছেন কিছুই আরও বুঝতে পারছে না। ডাক্তার এর আগে কখনো এমন কথা বলেনি। আমার কি খুব বড় কোনো সমস্যা হয়েছে ডক্টর? প্লিজ বলুন না। কান্না কান্না গলায় আরও বলল। ডাক্তার জোরে জোরে হাসতে হাসতে বলেন, আলহামদুলিল্লাহ, ভালো খবর আপনাদের পরিবারে। আপনারা দাদা দাদিমা হতে চলেছেন, আপনি মা হতে চলেছেন। সানা তো খুশিতে আরুকে জড়িয়ে ধরল। সারা পরিবার জুড়ে আনন্দের বড় বন্যা বয়ে যাচ্ছে। আরিশ রুমের এক কোণে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারের মুখ থেকে এতক্ষণ এই কথাটা শোনার অপেক্ষা ছিল। কিছু আন্দাজ করতে পারেনি, তবে আন্দাজ করেছিল, কিন্তু সেও ছিল না। আরুষির চোখে জল চলে এলো। মা হওয়ার অদ্ভুত আনন্দে যে কি তা ও আজ বুঝতে পারছে। এত বছর ধরে ওর মা কতটা কষ্ট পেয়েছেন তা উপলব্ধি করছে। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে আরিশের দিকে তাকাতেই দেখলো আরিশ রুম থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আরিশ এই খুশির খবরে খুশি নয়? ও কি চায় না এই বেবিটাকে? এসব ভাবতে ভাবতে আরুর মাথা খারাপ হয়ে যাচ্ছে। গুটি গুটি পায়ে সারা বাড়িতে ঘুরেও খুঁজে খুঁজে আরিশকে পেল না। ছাদে আছে, এইভাবে ছাদের দিকে পা বাড়ালো। জ্যোৎস্না রাতে আকাশের চাঁদটাও তীব্রভাবে উজ্জ্বল। মাঝে মাঝে একরাশ সাদা মেঘগুলো তাকে ঢেকে দেওয়ার বৃথা চেষ্টা করছে, তারপর ক্লান্ত হয়ে সরে যাচ্ছে। হয়তো মেঘগুলো অভিমান করে চাঁদের থেকে দূরত্ব বজায় রেখেছে। চাঁদের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটার উপরে চাঁদের আলো পড়ে তার সৌন্দর্যতা দ্বিগুণ করে দিয়েছে। মানুষটার প্রেমে হাজারবার বলেও আরও কখনো বিরক্তবোধ করবে না। ধীর পায়ে আরিশের কাছে যেতেই আরিশ আরুষের হাতটা টেনে ওর বুকের সাথে মিশে নিল। হঠাৎ আচমকা এভাবে হয় আরও কিছুটা ভয় পেয়ে গেল। আরিশ কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি ভাবলে আরু পাখি? আমি বেবিটাকে চাই না? তুমি এটা ভাবলেই বা কি করে? তুমি আর আমার বেবিটাই তো আমার জীবনে একমাত্র সম্বল, যাদেরকে আঁকড়ে ধরে আমি সারা জীবন পার করে দিতে পারি। বলে আরুষির কপালে ভালোবাসার পরশ এঁকে পড়ল। থ্যাংক ইউ আরু পাখি, আমার জীবনের সবচেয়ে বড় সুখ এনে দেওয়ার জন্য। আরিশের কথা শুনে আরও ফুপিয়ে কেঁদে উঠল। সবসময় নেগেটিভ কথাই আরুষির মাথায় আসে, আর সবসময় আরিশটা ভেঙে দিয়ে ওর ভাবনার পরিবর্তন করে দেয়। আসলে আরিশ তখন ওখান থেকে চলে এসেছে, কারণ খুশিতে ওর চোখে জল চলে এসেছিল। ওর নিজের চোখের জলটা কারোর সামনে দেখাতে চায় না। এ হলো খুশির আনন্দের এক অদ্ভুত প্রাপ্তি, আর ওর আরুর ভালোবাসার ফসল। আসলে আরু আর আরিশ হলো একে অপরের পরিপূরক। যারা বিশ্বাস করে তারা একে অপরকে ভালোবাসতে শিখিয়েছে। এভাবে বেঁচে থাকুক হাজার হাজার ভালোবাসা, পূর্ণ হোক তাদের প্রত্যাশিত স্বপ্নবিলাস। ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক সকলের জীবন, পূর্ণতা পাক সকলের ভালোবাসা। আরুর খবর শুনে রেজিওয়ানা আহমেদ তড়িঘড়ি করে ছুটে এসেছেন। প্রথমে তিনি জানতেন না যে আরুর ঠিক কী হয়েছে। পরে যখন জানলেন যে তার মেয়ে মা হতে চলেছে, তখন আনন্দে আটখানা হয়ে পড়লেন। এই আনন্দে উনি কোথায় রাখেন? সেই কখন থেকে আরুর সঙ্গে বসে গল্প করছেন। মা মেয়ে মিলে বেশ ভালোই গল্প জমিয়েছে। আরিশ কোথায়? ওকে তো কোথাও দেখছি না। আসলে মা, উনি একটু বাইরে গেছেন দরকারি, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, যখন শুনেছিলাম যে তুই অসুস্থ তখন মনে হচ্ছিল হৃদয়টা যেন বেরিয়ে এসেছে। বলেন আরুকে বুকে জড়িয়ে ধরলেন। আরু মায়ের ভালোবাসা পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে গেল। যতই হোক নিজের মা বলে কথা, এত বছর তার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। এখন ওনাকে পেয়ে খুব খুশি আরু। তড়িঘড়ি করে আরুর আম্মু ছুটতে ছুটতে আরুর ঘরে এলেন। এসে বুকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে আরম্ভ করলেন। হঠাৎ এমনটা হয় আরু চমকে গেল। তারপর বুঝতে পারলেন যে ওর আম্মু প্রচণ্ড কান্নাকাটি করছে। দুই মাকে পেয়ে বেশ খুশি আরু। দুজনকে সমানভাবে ভালোবাসে ও। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমার জীবনটা হারিয়ে ফেলেছি। নিজের একটু যত্ন নিতে হয় নাকি? এত কেয়ারলেস কেন তুই? এত বছরেও তোকে আমি শুধরাতে পারলাম না। আরু আর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আমি যদি পাল্টে যাই তখন কি আমি আর তোমার সেই আগের আরু থাকবো?
আমি যাতে না চেঞ্জ হয়ে যাই সেই জন্যই তো আমি এমন অবাধ্য মেয়ের মতো হয়ে থাকি তোমার কাছে। তোমার কি ভালো লাগে না সেটা? উনি আরুর কপালে চুমু দিয়ে বলেন, তুই আমার সেই ছোট্ট আরই মা থাকবি। তুই কি আমার কাছে কখনো বড় হবি রে? ওনার চোখের কোণে জল চলে এলো। হঠাৎ করে ওনার নজর গেল রেজনা আহমেদের দিকে। উনি এতক্ষণ রেজনা আহমেদকে লক্ষ্য করেনি। উনি সেই ঘরে কে কে উপস্থিত তা দেখেনি। আসলে আরুকে নিয়ে এত চিন্তায় ছিল যে আশেপাশে কোনো কিছুতেই নজর দেননি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এ ঘরেই রয়েছেন। বলে আরুষির আম্মু মাথাটা নিচু করে নিল। ওনার মধ্যে আজ একটা অনুশোচনা কাজ করছে, অপরের সন্তানকে কেড়ে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করার জন্য। তবুও উনি আজও এখনও আরুকে আগের মতোই ভালোবাসেন। মায়ের ভালোবাসার কোনো পরিবর্তন হয় না। রেজনা আহমেদ মুচকি এসে বললেন, একজন মা হয়ে আপনার থেকে এমনই ব্যবহারটাই আশা করেছিলাম আপু। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন কেন? উল্টো আমার আপনার কাছে আরও কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ আপনি এতগুলো বছর একটা মায়ের ভূমিকা পালন করেছেন, যেটা আমিও করতে পারিনি। আপনি এত বছর ওর মায়ের মতো ওর পাশে ছিলেন, ওকে ভালোবেসে গেছেন, ওর দায়িত্ব নিয়েছেন। আমি আপনার কর্মের বিন্দু পরিমাণ মাত্র কিছু করতে পারিনি, শুধু দূর থেকে চোখের পানি ফেলে গেছি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো মুখ আমার নেই, তবে আপনার প্রতি ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে পারি। আরুষির আম্মু এবার কেঁদে ফেলেন, কারণ উনি ভেবেছিলেন রেজনা আহমেদ হয়তো মায়ের অধিকার চাওয়ার জন্য ওনাকে আরুষির কাছে আসতে দেবে না। এ সমস্ত হাজরে আজগুবি কথা উনি ভেবেছিলেন নিজের মনে। আরুষি ছলছল চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। কত সুন্দরভাবে দুজন দুজনকে মানিয়ে নিয়েছেন, ওর সঙ্গে সম্পর্কটা নিয়ে কোনো বিবাদ ছাড়াই। এইভাবে ভালোবাসার মানুষগুলো সুখে থাক, আনন্দে থাক। জোর করে আরুষির মুখে ডিমের শেষ অংশটুকু ঢুকিয়ে দিল আরিশ। এখন থেকে ওকে আরুষিকে খাইয়ে দিতে হবে, কারণ আরিশ জানে যে ও যদি আরুর খাওয়া দাওয়ার দিকে নজর না দেয় তাহলে দুদিন পর আরুষিকে আর খুঁজেই পাওয়া যাবে না। এই অবস্থায় আরুষির চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট খাওয়া বন্ধ করতে হবে। তবে সেগুলো একদিনে সম্ভব নয়, তাই একটু একটু করে খাটাখাটনি করতে হবে আরিশকে। ডিমের শেষের অংশটুকু আরুষির মুখে একটু বেশি ছিল, কারণ এতক্ষণ ধরে যা খাচ্ছিল তার সব কিছুই খেয়ে উঠতে পারছিল না। আর এই অবস্থায় ও আরিশকে কিছু বলতে চায়, তবে মুখের খাবারের জন্য কিছু বলতে পারছে না। আরিশ ধমক দিয়ে বলল, মুখের খাবারগুলো আগে শেষ করো, তারপর যা খুশি বলবে। তার আগে একটা কথা বললে আরও ডিম নিয়ে আসবো। আরুষি আরিশের ধমকে তাদের মুখের খাবারটুকু শেষ করে ট্রে থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে জল খেতে লাগলো, কারণ এই মুহূর্তে ও আরিশকে যেটা বলবে সেটা বলা খুবই প্রয়োজনীয়। এটা না বলতে পারলে হয়তো পেটের খাবারগুলো হজম হবে না। পেটের মাঝে ওর বেবির সঙ্গে তিরিং করে খেলা করবে। জল খাচ্ছে আর ক্রমাগত হাত নাড়াচ্ছে আরু। এর মানে ও আরিশকে কথাটা ভীষণভাবে বলতে চাইছে। আরুর কর্মকাণ্ড দেখে আরিশ রেগে যাচ্ছে, কারণ খাওয়ার সময় কথা বলে গলায় খাবার আটকে গেলে বিপদ। আর এখন জল খেতে গিয়ে যদি গলায় আটকে যায় তখন আরেকটা সমস্যা হবে। মেয়েটাকে নিয়ে কোনোভাবে পেরে ওঠে না আরিশ, বড্ড পের পরোয়া নিজেকে নিয়ে। কবে যে নিজেকে ঠিকভাবে গুছিয়ে নেবে সেটা আরিশ জানে না। আরিশ তো ভেবেই নিয়েছে সারা জীবন ওর বেবিকে আর আরুষি টেক কেয়ার করার দায়িত্ব ওরই। জলটাকে শেষ করো, তারপর কথা বলবে। আরুষি ঠকঠক করে সবটা খেয়ে নিল। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে ট্রের দিকে তাকিয়ে বলল, ওই যে দেখছেন দুধের গ্লাসটা, আমি কিন্তু দুধটুকু আর খাবো না। আরুষির কথা শুনে আরিশের পুরো কুঁচকে গেল। সামান্য এই কতটুকু বলার জন্য আরুর মধ্যে এত ব্যস্ততা দেখে আরিশ অবাক। মাঝে মাঝে নিজেকে পাগল বলে মনে হয় আরিশের। আরুষি যা যা করে তাতে ও হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারে না। আরুষি এবার গ্লাসটার দিকে ইঙ্গিত করে বলল, ওই যে ওদিকে তাকান, তাহলে দেখতে পাবেন। আমার মনে হচ্ছে আপনি হয়তো ঠিক দেখতে পাচ্ছেন না, তাই আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আরিশ আরুর দিকে রাগি চোখে তাকালো। নিজে অবাক হওয়াটাকে আটকাতে হবে, এবার একটু স্ট্রিক্ট হতে হবে, না হলে আরুষিকে কোনোভাবে শাস্তি করা যাবে না। আরিশের রাগি চোখে তাকানো দেখে আরু বলল, এই যে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? তুমি বাঘও না আর ভাল্লুকও না, তুমি আমার আরু পাখি আর আমার বাবুর আম্মু। এখন আমার বাবুর খিদে পেয়েছে, তাই তুমি এখন খাবে। আরুষি দেখছে যে কোনোভাবেই কাজ হচ্ছে না, তাই ও আস্তে আস্তে আরিশের দিকে সরে গেল। আচমকা আরিশের জামার কলা ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। আপনি কি এখন আমাকে ভালোবাসবেন যেমনটা আপনি আমাকে বাসেন?
আরুষি একটু ভোর কুচকে তাকালো আর বুঝতে পারলো যে আরুষি মতলবটা কি। অন্যদিন আরও প্রচণ্ড লজ্জা পায়, কখনো এমন কিছু বলে উঠতে পারে না। অনেক ভালোবাসবো তোমায় আরও পাখি, ভালোবাসায় ভরিয়ে দেব। তবে আপাতত ওই 1 গ্লাস দুধ তোমাকে শেষ করতেই হবে। বলে আরুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দুধের গ্লাসটা নিয়ে জোর করে খাইয়ে দিল। এই দুধের গন্ধটাই যেন আরুষির একদম সহ্য হয় না। দুধ খাইয়ে গ্লাসটা টেনে রাখার অপেক্ষায় তার মধ্যে আরুষি হরহর করে বমি করে দিল আরুষির গায়ে। আরুষির বেহাল অবস্থা, জামা কাপড় উপরে সব বমি লেগে গেছে। আরুষি ভয় পেয়ে গেল, তাহলে এবার কি আরুষকে খুব বকাঝকা করবে এই নিয়ে ভেবে। কিন্তু না, আরিশ আগের মতো শান্ত, যেমনটা সবসময় থাকে। ওকে অবাক করে দিয়ে আরুষিকে কোলে তুলে নিল। তারপর প্রথমে আরুষিকে চেঞ্জ করিয়ে দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে নিল। মানুষটিকে যতই দেখে ততই যেন অবাক হয়ে যায়। একটা মানুষ এতটা শান্তভাবে কি করে সব কিছু সমাধান করে, যেখানে আরুষি কখনো এত শান্ত দৃষ্টিতে কিছুই ভাবে না, সব কিছুতেই তাড়াহুড়ো করে, বারবার মানুষটার প্রেমে পড়ে যায়। তার জন্য কোনো কারণ লাগে না। আরিশ কোলে তুলে নিতেই আরুষি শক্ত করে শার্টের কলারটা খামচে ধরল। আজও ওর খুব ইচ্ছে করছে আরিশের ভালোবাসা পেতে। ও জানে যে আরিশ তাকে কখনোই ফিরিয়ে দেবে না। আরিশকে বিছানায় শুয়ে দিয়ে আরিশ আরুষির দিকে ঝুঁকে বলতে লাগলো, কেন সবসময় তোমার নেশায় আমাকে ঘায়েল করো? তুমি কি জানো না যে বারবার আমি তোমার নেশায় আসক্ত হয়ে পড়ি? বলে আরুষি দুই গালে হাত রেখে ওর ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। আরুষি পরম আবেশে আরিশকে নিজের কাছে টেনে নিল। ক্যাম্পাসের মধ্যে বসে আছে ওরা 3 জন, তিথি, সানা আর আরও। নানান ধরনের গল্প চলছে এবং হাসাহাসি চলছে নানান রকমের। মূলত সেখানে যে যার নিজেদের জামাইকে নিয়ে চর্চা করছে। তিথি নাহিদকে নিয়ে নানা রকম কথা বলেছে, আর সানা বলেছে আরবকে নিয়ে। কিঞ্চিত ব্যঙ্গ বিদ্রুপ ভঙ্গিতেই বলছে কথাগুলো। আর ওদের দুজনের কথা শুনছে আর মুচকি মুচকি হাসছে। ওর কাছে তো আয়েশকে নিয়ে অভিযোগ করার মতো কোনো বিষয়বস্তুই নেই, তাই কিছু না বলে চুপ করে ওদের কথা শুনতে শ্রেয় মনে করছে। এতদিন ধরে আয়েশকে যতটা কাছ থেকে জেনেছে, তাতে আরুর চোখে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। মানুষটা কি করে এতটা পারে তার উত্তর আজও বুঝে উঠতে পারেনি আরু। বারবারই মানুষটার প্রেমে পড়ে যায়, আর তখন একটাই কথা মনে হয়, বৃথা একটা সংজ্ঞাহীন সাগর। মানুষকে হয়তো পুরোটা না জেনে উঠলাম, থাক না তার প্রতি কিছু অজানা ভালোবাসা। তিথি এবার আরুকে ধরে বলল, রে তুই চুপ করে আছিস? তোর কি আরিশ ভাইয়াকে নিয়ে কিছু বলার নেই? সানা মুচকি মুচকি হেসে বলল, আর ভাইয়ার প্রতি কোনো অভিযোগ থাকতেই পারে না, কারণ ভাইয়া কখনো কোনো অভিযোগ করার সুযোগ রাখে না। তিথি ডাকতে আরু চমকে গেল, কারণ এতক্ষণ ধরে আয়েশের রুমটার দিকে তাকিয়েছিল। মানুষটা রুমে নেই, ক্লাস নিতে গেছে, আর দরজাটা হাট করে খুলে রেখে গেছেন। তাই রুমের ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছে আরু। আর সেখানে না থাকলেও আরু সেই চেয়ারটায় আয়েশকে কল্পনা করার চেষ্টা করছে, হয়তো কাজের সময় ব্যস্ততার খাতিরে। ওই চেয়ারটায় বসে মানুষটা মুখে কলম গুঁজে কাজটাকে সহজ করার চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে আলগোছে চুলগুলোকে আঙ্গুল দিয়ে মুঠি করে পিছনের দিকে ঠেলে দিতেন। তখন হয়তো শার্টের কলারটাও একটু নামিয়ে নিতেন, যাতে হাজারো ব্যস্ততার মাঝে কিঞ্চিত স্বস্তি মেলে। এসব হাজারো জল্পনা কল্পনা করছিল আরিশকে নিয়ে। তখনই তিথি ডাকতে চমকে গেল, আর মুখের হাসিটা চওড়া করে বলতে শুরু করল, কি শুনতে চাইছিস তোরা বল, আমি নিশ্চয়ই বলবো যদি তার সঠিক উত্তরটা আমার কাছে থাকে। এটাই জানতে চাইছি যে আরিশ ভাইয়া তোকে কতটা ভালোবাসে। আমি মিন করছি তোর প্রতি ওনার ভালোবাসা ঠিক কেমন, সেটাই জানতে চাইছি। তাহলে আমি বুঝতে পারবো নাহিদ আর আরিশ ভাইয়ার ভালোবাসার গাঠনিক পার্থক্যটা ঠিক কোথায়। আসলে ভালোবাসায় পার্থক্য বলে কোনো জিনিস হয় না। শব্দটা যেন বড্ড বেমানানি ভালোবাসা নামক সম্পর্কটার সাথে। আমি কখনো ভালোবাসার ভেদাভেদ করতে চাইনি, আর করলেও হয়তো বারবার ব্যর্থ হতাম, কারণ আমি নিজেই কখনো ভালোবাসার সংজ্ঞা গড়ে তুলতে পারিনি। উনি আমাকে শিখিয়েছেন ভালোবাসা কেমন হয়। উনি নিজের সম্পূর্ণ ভালোবাসাটাকে অনুভূতির আকারে প্রকাশ করেছেন আমার কাছে, তাই হয়তো কখনো পার্থক্য বোঝার চেষ্টা করে ওঠা হয়নি। যদি জানতে চাস ওনার ভালোবাসাটা ঠিক কেমন, তাহলে বলবো আলাদাভাবে উনি কখনো ভালোবাসার ডেফিনেশন মনে করেন না। ওনার মতে আমি ওনাকে ভালোবাসা কি তা শিখিয়েছি। আমাকেও যদি কেউ জিজ্ঞাসা করে, আমিও একই কথাই বলবো যে আমি ওনার থেকে ভালোবাসা শিখেছি। আমরা দুজনে একে অপরের পরিপূরক, তাই সবটা এত সহজ বলে মনে হয়। ভালোবাসা একটা অনুভূতি যা সকল মানুষের প্রতি আসে না। যেমন তোর নাহিদ ভাইয়া ছাড়া এত বছরেও অন্য কোনো
পুরুষের প্রতি আসেনি, তেমনি উনিও আমাতে আকৃষ্ট। আমি ওনাকে 1000 বার দূরে ঠেলে দিলেও উনি কখনো দ্বিধাবোধ করবেন না ফিরে আসতে। আসলে ভালোবাসা কেমন সেটা বুঝতে পারলেও ওনার আমার প্রতি ভালোবাসাটা আমি আজও বুঝতে পারলাম না। উনি আমাকে বিভিন্নভাবে ভালোবাসেন, যেগুলো উনি আমার জীবনে না আসলে জানতেই পারতাম না যে কতটা চাইলে একটা মানুষকে নিজের করে পাওয়া যায়। আর তাছাড়া উনি ভালোবেসে যে কাজগুলো করেন সেগুলোর কথা নাই বললাম। আমার 20 বছর বয়সে আমার বাচ্চামো স্বভাবগুলোকে ভালোবাসার চোখেই দেখেন। কখনো বিরক্ত বোধ করেন না। হালকা কুয়াশা মাখা রাতেও ওনার গায়ে বমি করে দিলেও মুখ দিয়ে আবেগজনিত একটা শব্দ উচ্চারণ করেন না। আমার কিছু হলে যেন নিজের প্রাণটাই হারিয়ে ফেলেছেন, এমনটাই অনুভব করেন উনি। আমি হীনা, উনি কিছুই নয়, এই জিনিসটা উনি বড্ড বিশ্বাস করেন। তাই আমিও ওনার দীর্ঘ বিশ্বাসের দেয়ালটা কখনো ভাঙতে চাই না। আজও ভালোবাসি আর আজীবন ভালোবাসবো। অনুভূতিতেই বিরাজ করুক সকল ভালোবাসা, ভালোবাসা অবিরাম। এতক্ষণ ধরে তিথি আর সানা দুজন আরুর কথা মন দিয়ে শুনছিল। ওরা এত বছর ধরে আরুকে দেখেছে, তাই ওকে ভালোভাবে চেনে। আজ আরুর মধ্যে পরিবর্তনটা ওরা লক্ষ্য করেছে। দীর্ঘ পরিবর্তন হয়েছে ওর মাঝে। ওদের দুজনের গভীর দৃষ্টি উপেক্ষা করে আরু আবার মুচকি হাসি দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে সামনের দিকে হাঁটা দিল, কারণ সেখানে আরিশ পকেটে হাত রেখে আরুর জন্য অপেক্ষারত। আর মুখে রয়েছে বড় বড়ের সেই মন মাতানো হাসি, যা আরুকে বারবার ঘায়েল করার জন্যই যথেষ্ট। আরও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে, নিজের ম্যাচুরিটি বাড়াতে চাইছে, কারণ সে জানে ওর অনেক কাজের জন্য আরিশকে ধকল সামলাতে হয়। ওর বাচ্চামার স্বভাবগুলো মাত্র অতিরিক্ত বেড়ে চলেছে। এগুলো যে দিন শেষে আরিশের জন্য বড়ই কষ্টদায়ক আর ক্লান্তিকর, সেটা আরিশ কখনো প্রকাশ না করলেও আরও ঠিক বুঝতে পারে। সানা আর তিথির মধ্যে এখন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আরুর বলা প্রত্যেকটা শব্দ যেন ওদের ভাবনা চিন্তা পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ ধরে ওরা যে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, আর সেই কথাগুলো হলো তার যোগ্য জবাব। আসলে সত্যি, ভালোবাসার মানুষটাকে যদি সঠিকভাবে ভালোবাসতে না পারো, তাহলে তারা অপরের চোখে তুচ্ছ তাচ্ছিলের নজরে আসে। আর আরও ওর কথাতেই প্রমাণ করে দিল। আশার আরুর ভালোবাসাটা এক অদ্ভুত রকমের, যেমনটা আরুষিও ঠিক বুঝে উঠতে পারেনি, তেমনি বাহিরে তৃতীয় ব্যক্তি চেষ্টা করলেও কখনো বুঝে উঠতে পারবে না, কারণ তা যে দীর্ঘ মহাসাগরের মতোই, যেখানে শুরু থাকলেও কোনো শেষ নেই। আরশা আর আরু দুজনের সামনের দিকে হাঁটছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা ভেঙে আরিশ বলল, আমার রুমের দিকে তাকিয়ে কি দেখছিলে আরু পাখি? এ ধরনের প্রশ্ন আরও আশা করেনি। হাঁটতে হাঁটতেই বলল, কই না তো। ও আচ্ছা, তাই? তাহলে এখন তো ধরে নিতেই হয় যে আজকাল ভালোবাসার নজরে কিছু দেখলেও সেটা ভুল হয়। আরু এবার থেমে গেল, থেমে আরিশের দিকে তাকিয়ে বলল, আমি আপনার রুমের দিকে তাকিয়েছিলাম, কারণ ওই ফাঁকা রুমটার মধ্যে আপনি উপস্থিত না থাকলেও সেখানে আপনাকে অনুভব করতে চাইছিলাম। ভালোবাসার মানুষটা চোখের সামনে না থাকলেও মনের মাঝে কল্পনা করতে অসুবিধা কোথায়? অন্য সময় হলে আরু হয়তো প্রশ্নটা এড়িয়ে যেত, কিন্তু আরিশের বলা শেষের কথাটা যেন বড্ড স্পর্শকাতর। কারণ আরিশ বলল যে উনি ভালোবাসার চোখ দিয়ে কিছু দেখলে তাও আজকাল ভুল দেখায়, কিন্তু সেটা তো সত্যি নয়। আরিশের ভালোবাসা নিখাত, সেটা আরও জানে। তাই এখন সত্যিটাকে অস্বীকার করলে ওদের ভালোবাসাকে অসম্মান করা হয়। তার জন্য উত্তরটা দেওয়া জরুরি মনে করলো। মুখের হাসিটা টেনে একটা দীর্ঘশ্বাস নিয়ে আরুকে চোখের ইশারায় আবার পুনরায় সামনের দিকে এগুতে বলল, একসাথে আরও পথ চলা বাকি ওদের। জীবনে একবার থেমে গেলে সেখানেই পড়ে থাকতে হবে, না হলে সামনে এগোনোর রাস্তাটা ক্রমশই ক্ষীণ হয়ে আসবে। সামনে নানান ধরনের খাবার রয়েছে এবং আরিশ ও আরু দুজনেই বসে আছে। আরু খাবারগুলো দেখছে আর কেমন একটা হচ্ছে, তবে এখন ভাবছি যে ওর কষ্ট হলো নিজের বেবির কথা ভেবে, আর আরিশের কথা ভেবে ওকে খেতেই হবে, কারণ ও আরিশকে বারবার কষ্ট দিতে চায় না। যদিও আরিশ এগুলো জানলে খুবই রাগ করবে যে ওর ভালোবাসাটাকে আরুষি কষ্টের চোখে দেখে, তবুও এত ব্যস্ততার মাঝে আরিশকে যদি একটু ফ্রি স্পেস দেওয়া যায় তাহলে সমস্যা কিসের? আরুষি খাবার হাতে নিতেই আরিশ বলে উঠল, তোমাকে হাত দিতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। আরও আর না করলো না, কারণ এগুলোর সাথে ও পরিচিত। আজ কখনো কাউকে পরও করেনি আর আজও করবে না। আগে ক্যান্টিনে খুব লাঞ্চ করার সময় আজ খুব একটা না আসলেও এখন প্রতিনিয়ত আসে, আর ওদেরকে এমনভাবে দেখে দেখে সকলেই অভ্যস্ত। কেউ আর আগের মতো বিষয়টা নিয়ে হাসাহাসি করে না। আগে আরও এই সমস্ত বিষয় নিয়ে অনেকটা ভাবলেও এখন আর ভাবে না, কারণ যার যা ভাবার সে সেটাই ভাববে।
ওর ভাবনাতে কারোর ভাবনা চিন্তার পরিবর্তন হবে না। আরিশ আরুকে খাইয়ে দিচ্ছে মনোযোগ সহকারে, আর আরু খাচ্ছে, কিন্তু আরিশ এখনো খাচ্ছে না দেখে আরু বলে উঠল, আপনি সেই থেকে আমাকে খাইয়ে যাচ্ছেন আর নিজে তো কিছুই খাচ্ছেন না। আগে তোমার খাওয়া শেষ হোক, তারপরে আমি অফিসে গিয়ে লাঞ্চ করে নেব। আপনি কি আবার অফিসে যাবেন? ভাঙ্গা ভাঙ্গা গলায় পড়ল, কারণ আরিশের এত কষ্ট আরও আর নিতে পারছে না। মানুষটা বড্ড বেশি স্ট্রাগল করে সারাদিন। হ্যাঁ, অফিসে যেতে হবে। অফিসে কাজের প্রচণ্ড চাপ। তাছাড়া বাবা একা হাতে কতটা সামলাবেন বলো? আমারও তো একটা দায়িত্ব আছে, বাবারও বয়স হয়েছে, বেশি প্রেশার দেওয়া ঠিক নয়, তাই নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করছি। কিন্তু তুমি খাওয়া থামালে কেন? তাড়াতাড়ি খাও। খানিকটা ধমকে সুরেই বলল আরিশ। আসলে এক্সট্রা 5 মিনিট ক্লাস নিতে গিয়ে দেরি হয়ে গেছে ওর। আজকের অফিসের কাজও একটু বেশি, সেই কারণে। আরুষের খাওয়া শেষ হলে আরিশও আরও ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। আরও আরিশকে অনেকবার খাওয়ার কথা বলেছে, তবে আরিশ খায়নি। আর ওর আন্দাজ হয়ে গেছে যে অফিসে গিয়েও আরিশের আর খাওয়া হবে না। একবার কাজের মধ্যে ঢুকে গেলে খাওয়া দাওয়ার কথা আর কিছুই মনে থাকে না। এতদিনে এগুলো বেশ ভালোই বুঝতে পেরেছে আরও। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, কখন ফিরবেন? আরিশ ঘড়ির দিকে এক পলক তাকিয়ে নিয়ে আরুকে বলল, আজ হয়তো ফিরতে লেট হবে আরু পাখি, তুমি যেন বেশি রাত জেগে থেকো না, কেমন? বলে আরুষির গালে আলতো করে স্পর্শ করে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আর চোখের কোণায় জল জমে রয়েছে, হয়তো পলক পলে টপ টপ করে গড়িয়ে পড়বে। মানুষটার কষ্ট দেখে নিজেরও প্রচণ্ড কষ্ট হয়। সারাদিন অফিস কলেজ করে নিজের কেয়ারটুকু নিতে ভুলে যায় আরিশ। আরুর থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আরিশ। আরিশ যেতে আরুর চোখের কোণে জমে থাকা জলগুলো অবাধ্য হয়ে গড়িয়ে পড়ল জল বেয়ে। কেন এতটা কষ্ট পায় মানুষটা? কেন এত কষ্ট করে? উত্তর একটাই, প্রিয়জনকে ভালো রাখার জন্য। কিন্তু সকলকে ভালো রাখতে গিয়ে দিন শেষে আরিশের নিজের ভালো থাকা হয়ে ওঠে না। অনেকক্ষণ ধরে ঘরে বসে থাকতে থাকতে আরু বোর হয়ে গেছে। এক পলক ঘড়ির দিকে তাকাতে দীর্ঘশ্বাস নিয়ে চোখটা নিচে নামিয়ে নিল। ঘড়ির দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন একটা করে ওঠে। কত তাড়াতাড়ি পার হয়ে যায় দিনটা। শীতকালের আবহে সূর্যটাও আজকাল তাড়াতাড়ি নিজের গন্তব্যে ফিরে যায়। যদি তাকে কোনোভাবে আটকে রাখা যেত, তাহলে হয়তো প্রিয় মানুষটার জন্য অপেক্ষার প্রহরটাও আরও দীর্ঘ হয়ে যেত। সন্ধ্যা হতে আরও বেশি কিছুক্ষণ বাকি আছে, তাই একটু গার্ডেন থেকে ঘুরে আসতে ইচ্ছে হলো আরুষির। সানা কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছে, তাই ওর সাথে আজকের গল্প করার সুযোগটা আজ নেই। এমনিতেও আজকে মনটা ওর কেমন একটা করছে, খুব একটা ভালো লাগছে না। বড্ড একা ফিল করছে আরিশকে ছাড়া। বিছানা থেকে ওড়নাটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরু। আস্তে আস্তে বাগানের মধ্যে হাঁটছে এবং ফুল গাছগুলোকে মাঝে মাঝে স্পর্শ করে দেখছে। দিনের শুরুতে কত সহজে ফুটে ওঠে আর দিন শেষে কেমন নিতে পড়ে। তবে আর সারাদিন নিজেকে সতেজ প্রমাণ করার চেষ্টা করে, তবুও ভিতর থেকে ওর শরীরটা যে আর চলে না, সেটাও নিজেও বুঝে। কথাগুলো বারবার ভাবছে আরু। কিছুটা হাঁটতেই নিজেকে ক্লান্ত ক্লান্ত বলে মনে হলো, তাই আর বেশি না হেঁটে দূরে দোলনাটি গিয়ে বসে পড়ল। দোলনার শিকলটার সাথে মাথা ঠিকই নিজের ক্লান্তি দূর করতেই কাঁধে কারোর স্পর্শ পেয়ে ঘুরে তাকাতে দেখলো আনিকা খান হাতে একটা প্লেট নিয়ে ওর পাশে বসে আছেন। কিরে, তুই এখানে কি করছিস? আমি তোকে কখন থেকে খুঁজেই চলেছি। তোর রুমে গেলাম, তোকে না পেয়ে তাই গার্ডেনে এলাম, দেখলাম তুই এখানে বসে আছিস। আরও মুচকি হেসে পড়ল, কিছু বলবে মামুনি? কিছু তো বলবো অবশ্যই, আর তার সঙ্গে আমার নাতি নাতনিটারও পেট পুজোটাও সেরে যাব। তোর জন্য গরম গরম চিকেন দিয়ে সিঙ্গারা বানিয়েছি আমি, তুই তো খুব ভালোবাসিস, তাই নিয়ে এলাম বানিয়ে। সানা তো ঘুমাচ্ছে, ওর জন্য কয়েকটা রেখে দিয়েছি, আর আরিশের জন্যও রাখলাম। তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি রেখে যাও মামুনি, আমি খেয়ে নিব। ঠিক, আমি জানি তুই খাবি না, তাই তুই আগে খা, তারপর আমি যাব। তখনই বাড়ির কাজের মেয়েটা আনিকা খানকে ডেকে উঠতে তাড়াহুড়ো করে ব্যস্ততা নিয়ে আরুষকে সিঙ্গারাটা খেতে বলে উনি চলে গেলেন। সিঙ্গারের প্লেটটা নিয়ে ঘরের দিকে হাঁটা দিল আরও। আরিশ আসলে তারপর দুজনে একসঙ্গে খাবে। বিছানা থেকে পা ঝুলিয়ে বসে আছে আরও, পাটা বারবার দোলাচ্ছে অস্থিরতায়। আরিশকে ছাড়া আর এক মুহূর্ত ভালো লাগছে না ওর। সে কখন থেকে এক একা ঘরের মাঝখানে বসে আছে। অস্থিরতায় ঘড়িটার দিকে তাকালেও এখন বিরক্ত লাগছে, তবুও তাকাচ্ছে ঘড়ির দিকে। সময়টাও আজকে যেন ওর সামনে বিরাট প্রাচীর করে তুলেছে, হয়তো ওর অপেক্ষার দীর্ঘ পরীক্ষা নিচ্ছে। ঘড়ির
ছোট কাঁটাটা এখন 10-এর ঘরে আর বড় কাঁটাটা 9-এর ঘরে, অর্থাৎ 10টা 45 বাজে। এই মুহূর্তে আরুর ইচ্ছে হচ্ছে ঘড়ির কাঁটাটাকে নিজের ইচ্ছে মতো চালাতে, যাতে সময়টা ওর হিসাবেই চলে। কিন্তু এই ঘড়িটাকে থামিয়ে দিতে পারলেও জীবনের বাস্তবতার ঘড়িটাকে তো আর পাল্টাতে পারবে না। পারলে আরু এবার কেঁদেই ফেলে। এমনিতেই সকাল থেকে কিছু খায়নি আরিশ, আর ওরও মন টানছে না যে আরিশকে ছাড়া কিছু করতে, এমনকি কিছু খেত না। জানি মানুষটা সারাদিন কিছু খেয়েছে কি। আরিশ মুখে যতই বলুক অফিসে গিয়ে লাঞ্চ করে নেবে, কিন্তু আরও বেশ ভালোই জানে যে একবার কাজের মধ্যে ঢুকে গেলে আরিশের কোনো দিকে খেয়াল থাকে না। আরও এখন নিজেকেই নিজে বকা দিচ্ছে। এটা ভেবে যে ও নিজে যদি একটু নিজের প্রতি যত্নশীল হতো, তাহলে হয়তো আজকে ওকে নিয়ে এতটা ধকল আরিশকে সহ্য করতে হতো না। এগুলো ভাবলেই বুক ফেটে কান্না আসে আরুর। আজ ওর জন্যই মানুষটা এত কষ্ট করছে। আপনা আপনি চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে তার চিপুক বেয়ে গড়িয়ে পড়তে তাতে করে জামার হাতাতেই মুছে নিল আরু। এভাবে আর চলবে না, আরিশকে ফোন করতে হবে এবার। তাড়াতাড়ি করে আরিশের নাম্বারে ফোন করলো। ফোনটা কানে ধরে আছে আরু। বেশ কয়েকবার রিং হচ্ছে, তবে ও পাশ থেকে রিসিভ করছে না আরিশ। শেষ মুহূর্তে একরাশ রাগ আর হতাশা নিয়ে ফোনটা যখনই কাটতে যাবে, তখনই আরিশ ক্লান্ত মাখা কণ্ঠে বলে উঠল, এই তো আমি আসছি আরু পাখি, আর 5 মিনিট লাগবে। আরু আরিশের কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। আরিশ ওকে মিথ্যা কথা বলেনি। রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ শুনে আরু বুঝতে পেরেছে যে আরিশ বাড়িতে ফিরছে। আরিশের ক্লান্তি মাখা কণ্ঠ শুনে আরুর ভিতরে যেন ছারখার হয়ে গেল। আরিশের সঙ্গে কথা বলার অবস্থায় ছিল না। ফোনটা কেটে ফুপিয়ে কেঁদে উঠল আরু। প্রিয় মানুষের কষ্টে আজ ও নিজেও কষ্ট পাচ্ছে খুব। আজও বুঝতে পারছে তাহলে ওর সামান্য কিছু হলে আজ কতটা কষ্ট পায়। তাহলে ভালোবাসা বুঝি এমনই হয়। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ শুনেই দৌড়ে ছুটে বেলকনিতে চলে গেল আরু। ডাক্তার ওকে বারণ করে দিয়েছে যাতে কোনো রকম লাফালাফি বা দৌড়াদৌড়ি না করে। তবুও এই মুহূর্তে যেন এই সমস্ত কিছুই উপেক্ষিত ওর কাছে। কোনো কারণ শুনবে না এখন। আজকে এক পলক দেখে রুমের ভিতর চলে এলো। মনে মনে ভাবছে কাঁদবে না আর, কারণ আমি কাঁদলে উনি আমার থেকে আরো বেশি কষ্ট পায়। আরও রুমে বসে আছে, তখনই চিরচেনা মানুষটা ওর কাছে এগিয়ে আসতেই বুকের হৃদস্পন্দনটা যেন বেড়ে গেল। কয়েক ঘন্টা আগে দুজনের মধ্যে দেখা হলো, এখন যেন মনে হচ্ছে যে বহু যুগ পরে আবার ওরা দেখা পেয়েছে নিজেদের। আজ দেখলো আরও অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে আরুর পাশে গিয়ে বসলো। তুমি এখনো জেগে আছো আরু পাখি? তোমাকে না আমি বললাম যে আমার ফিরতে লেট হবে, তুমি ঘুমিয়ে পড়ো, তাও তুমি জেগে আছো কেন? খানিকটা ধমকে সুরেই বলল আরিশ। আরিশের কথা শুনে আরু আরিশের দিকে তাকালো গভীর দৃষ্টিতে। আরু চোখের দিকে তাকাতে আরিশের বুকের ভিতর মুছে দিয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে গেছে। ভয়ঙ্কর কষ্টে মানুষ যেমনটা জর্জরিত হয়, তেমনটি রাঙ্গা সেই চোখ দুটো। আশার কিছু বলার সাহস পেল না। বাকরুদ্ধ এই মুহূর্তে। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। আরু সেই দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি ফ্রেশ হয়ে আসুন। বলে উঠে চলে গেল। আর কিছুই বুঝতে পারছে না কি হয়েছে আরুর। মনটা ওর বড্ড আনচান করছে। সারাদিন এত ধকল, এরপর আবার এত কিছু হতে চিন্তাটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। আরুষি নিচে গেছে দেখে আর কোনো রকম সময় নষ্ট না করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিচে দাঁড়িয়ে নিজের সমস্ত ক্লান্তি দূর করছে আরিশ এবং মনে মনে ভাবছে, তাহলে আরু পাখিকে কি কম সময় দিয়ে ফেলেছি? ঠিকঠাক সময় দিয়ে উঠতে পারছি না যখন, এই মুহূর্তেই ওর আমাকেই সব থেকে বেশি প্রয়োজন। সমস্ত কিছুই আজ এলোমেলো আরিশের কাছে। আরুষির চোখ দুটো দেখে আরও ঝটপট করে নিচে গিয়ে খাবারগুলো গরম করে নিল। ফ্রিজ থেকে মাছ আর চিকেন বের করে গরম করে রাখলো। তারপর ট্রেতে বসিয়ে নিয়ে ঘরের দিকে রওনা দিল। খাবারগুলো সামান্য বেশি নিয়েছে, কারণ ও নিজেও কিছু খায়নি। আনিকা খান অনেকবার জ্বর করা সত্ত্বেও ওকে খাইয়ে উঠতে পারেনি। একটাই কথা, আজ না আসলে ও খাবে না। রুমের দিকে পা বাড়তেই মনে পড়ল সিঙ্গারের কথা, যেটা মামনি সন্ধেবেলা বানিয়েছিল। সারাদিনে কিছু না খাওয়ার পর সিঙ্গারা খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে, তা যেন আরুষি সিঙ্গারে নিয়ে গেল। কারণ মামনি অত্যন্ত যত্ন আর ভালোবেসে ওর জন্য বানিয়েছে। না খেলে তাকে অপমান করা হয়। তাদের মতো করে আরুরও কর্তব্য তাদের কথা ভাবা। শাওয়ার শেষে আরুষি দেখল খাটের উপরে ট্রেতে করে অনেক খাবার সাজানো রয়েছে এবং আরুষি বোতল থেকে গ্লাসে জল ঢালছে। ভেজা চুলগুলোকে হাত দিয়ে ঝাঁকিয়ে তোয়ালেটে দিয়ে একবার শরীরটা মুছে নিয়ে সোফার উপর রাখা শার্ট পরে নিল। ধীর পায়ে এগিয়ে আরুষিকে পেছন থেকে জড়িয়ে ধরল আরিশ। অদ্ভুত এক সুগন্ধ ভেসে আসছে আরিশের শরীর থেকে।
যা ক্রমাগত আরুকে পাগল করে দিচ্ছে। মানুষটি সত্যি ওকে পাগল করে দেয়। এতটা কাছে না আসলেই কি নয়? যদিও এটা আরশের ভালোবাসা, দিন শেষে নিজের প্রাপ্য ভালোবাসাটুকু নিজের করে নিতে ভোলে না আরশ। হাজার ব্যস্ততার মাঝেও যে আরুকে ভালোবাসার দায়িত্ব ওর। আরুষি নিজে থেকে আর আরশকে ছাড়লো না। দিন শেষে এইটুকু ভালোবাসা ওর নিজের জন্য খুব দরকার। বিয়ে করব আবার আরু পাখি, আবার গড়ে তুলবো নতুন করে সংসার এক রাশ ভালোবাসা দিয়ে। আরও কোনো উত্তর দিল না। আরশকে বিছানায় বসতে বলল। আরশ বিছানায় বসতে আরও বাটি থেকে একটু তরকারি নিয়ে ভাত মেখে আরিশের মুখের সামনে ধরল। নিন, হা করুন। তুমি খেয়েছো আরু পাখি? আমি খেলাম কি না সেটা বড় কথা নয়। আমি আপনাকে এখন খেতে বলেছি তো আপনি খাবেন। আরশ এবার রেগে গেল, ধমকে সুরে বলল। তার মানে তুমি খাওনি, তাই তো? এতটুকু বোঝো না যে তুমি আর একা না, তোমার সাথে আরো একটা প্রাণ বেড়ে উঠছে। তাই তুমি কিছু না খেলে তুমি যেমন কষ্ট পাবে সেও তো সমান কষ্ট পাবে। এতটা কেয়ারলেস কেন তুমি? আরুষি এবার ফুপিয়ে কেঁদে উঠল। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। আরিশ তাড়াতাড়ি করে আরুর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। ওর চোখের কোনো জল। আজকে দুজনের মনের মাঝে দীর্ঘ কালো মেঘ। আরুষির কপালে ভালোবাসার পরশিকে আরিশ জিজ্ঞাসা করলো। কি হয়েছে আরু পাখি, কাঁদছো কেন তুমি? তুমি কি জানো না তুমি যে কাঁদলে আবার কষ্ট হয়? আপনি কখনো কোনো যত্ন নেন না। আপনি নিজেও তো দুপুরে লাঞ্চ করেননি, আর আপনি আমাকে বকছেন। সবাইকে ভালো রাখতে গিয়ে দিন শেষে আপনি নিজেই ভালো নেই। সেটা কেন মানতে চান না? কেন সবাইকে দেখান যে আপনি হাজারো ব্যস্ততার মাঝেও ভালো আছেন, যা আপনি নেই? কি হবে এত কাজ করে, দিনরাত এক করে সামান্য কিছু টাকার জন্য অফিসে পড়ে থাকার কি দরকার? আমাদের তো ভালোভাবেই দিনটা চলে যাচ্ছে, তাই না? আর আমার খুব কষ্ট হয় আপনাকে এত স্ট্রাগল করতে দেখে। আমার নিজেরও ভালো লাগে না। আরিশ আরুষিকে নিজে থেকে ছাড়িয়ে বলতে লাগলো। বুঝেছি, আমার বউটা খুব কষ্ট পেয়েছে। আসলে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমার সত্যি কোনো কষ্ট হয় না। তাহলে আমিও ভালোবাসা থেকে কিছু অনুভব করলে তাও বুঝি আজকাল মিথ্যে হয়? আরিশ এখানে থেমে গেল। বুঝতে পারছি যে আরুষির সাথে তর্ক করে লাভ নেই। তাই আরুষিকে থামানোর জন্য ঠোঁটে আলতো করে স্পর্শ করেই বলল। লেট হবে না কখনো, প্রমিস? এটুকুতেই নয়, এটাও বলেন যে ঠিকঠাক নিজের যত্ন নেবেন আর ঠিকঠাক টাইমে লাঞ্চ করবেন। আচ্ছা বাবা, সব মেনে চলবো আমি। চলো তো এবার আমাকে খাইয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আরও ফিক করে হেসে দিল আরিশের কথা শুনে। তারপর আরিশকে সামনে বসিয়ে খাইয়ে দিল, আর তার সাথে নিজেও খেলো। আরিশের বুকে মাথা রেখে শুয়ে আছে আরও। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ যেন আজ এক জায়গায় হয়ে ওদের কাছে এসেছে। প্রিয় মানুষটার সাথে একসঙ্গে সুখ অনুভব করা এক অদ্ভুত ভালো লাগা। এভাবে যেন দুজনের শত শত যুগ পার করে দিতে পারে। আর আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং বলছে। আরু পাখি, আমরা আবার বিয়ে করব। কালকে আব্বুকে বলবো বিয়ে ডেট ঠিক করার জন্য। আরও চমকে আরিশের দিকে তাকালো, তাকিয়ে বলল। না না না, তার কোনো দরকার নেই। এখন আবার নতুন করে কি সব বলছেন? পাগল হয়ে গেছেন আপনি? আরিশকে নিচে শুয়ে দিয়ে আরুষি উপরে উঠে বলল। কেন দরকার নেই? আলবাত দরকার আছে। তাছাড়া তোমার আমার বিয়েটা ঠিকঠাকভাবে হয়নি, তাই আমি চাই আরো বড় করে ধুমধাম করে আমাদের বিয়েটা হোক। তারপর আমাদের যখন বেবি আসবে তখন তাকেও তো বলতে হবে যে একবার আমি জোর করে বিয়ে করেছি আর একবার ভালোবেসে। আরুষি আরিশের কথা শুনে লজ্জা পেয়ে গেল। লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। লজ্জায় আরুর গাল দুটো চকচক করছে। আরুষের গলায় মুখ ডুবিয়ে দিতেই আরিশকে আরো জোরে জড়িয়ে ধরলো নিজের সাথে শক্ত করে। ওদের ভালোবাসাটা কত অদ্ভুত, তাই না? সারা জীবন যেন এভাবে সুখে থাকে দুজনে। আজকে আরিশ আর কলেজে যায়নি, কারণ অফিসে অনেক কাজ আছে। তাছাড়া এখন থেকে আরও সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। তাই একটু বেশি করে সময় দিতে চাই আরুকে অফিসে। আমার তোমার সাথে কিছু কথা ছিল দরকারি। তোর দরকারি কথা মানে খুবই গুরুত্বপূর্ণ, তা তো শুনতেই হবে। তা কি কথা মাইসান? আরিশ চেয়ারে হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল, নিজের ক্লান্তি দূর করে দীর্ঘশ্বাস নিয়ে বলল। আমি আবার বিয়ে করতে চাই বাবা। আফজল খান মুচকি হাসি দিয়ে বলেন। তা কবে? আরিশ শান্ত দৃষ্টিতে বলল। খুব তাড়াতাড়ি, আমি চাইছি আগামী 23শে নভেম্বর। আফজল খান আরিশের কাছ থেকে পুনরায় বিয়ের কথা শুনে অবাক হলেন না, কারণ উনি জানেন যে ওনার ছেলে এমন কিছু করবে না যাতে আরও কষ্ট পায়। মুখে চিন্তার রেখা ফেলে আফজল খান বললেন। তাহলে আর বেশি দেরি নেই, এই কদিন পরেই। আমি চাই সানার বিয়েটাও আমাদের সাথে হোক। আরবের বাড়ির সবাই কি তাতে একমত হবে?
আমার আরাফের সাথে কথা হয়েছে, ও আমার সাথে একমত। আর তাছাড়া ওর পরিবারও চাইছে যে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক, তাই আর দেরি করে লাভ কি? ওদের তো এখনো এঙ্গেজমেন্টটাও হয়নি, তাহলে কেমন কি? আমাদের গায়ের হলুদের দিনেই ওদের এঙ্গেজমেন্ট হবে। আচ্ছা, তবে তাই হোক, আমি ওতামত। আমি তাহলে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছি, তুমি চিন্তা করো না। তুই থাকতে আমার চিন্তা কিসের? আচ্ছা বাবা, আমি এখন তাহলে আসি। আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে আরু পাখি রাগ করবে। ভালো করে যত্ন নিস, আর যা চাইবে না করবি না। আরিশ মুচকিয়ে সে পেরিয়ে গেল। আরু বসে বসে আমের আচার খাচ্ছে। সিজন পার হয়ে গেছে, তাই মুখে যেন বেশি ধরছে আচারটা। আরুর আম্মু বানিয়ে রেখেছিলেন, সেটাই দিয়ে গেছেন। প্রতিবার আচার কামড় দিচ্ছে আর চোখ মুখ টেনে ধরছে। আচারটা প্রচণ্ড টক, তবুও খাবে। মুখে ধরেছে বেশ। আজকাল তো আর কিছুই খেতে পায় না, তাই যখন ওটা ভালো লাগছে তখন সহজে আচারের বয়মটা রাখছে না। আগের দিন আরুষি অভিমান করেছিল দেখে আর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। বেশি বেশি করে খেয়াল রাখতে হবে ওকে। আরিশ রুমে ঢুকেই ভেবেছিল আরুষিকে দেখতে পাবে, কিন্তু আরুষিকে দেখতে না পেয়ে নিচে গিয়ে ওর মাকে জিজ্ঞাসা করলো, আরুষি কোথায়? আরে আর বলিস না, মেয়েটা সেই কখন থেকে ছাদে বসে আছে। এরকম টাইমে ছাদে বসে কি করছে? আসলে ওর আম্মু আচার বানিয়ে দিয়েছে, সেটাই বসে বসে খাচ্ছে। আমিও আর না করিনি, এই সময় যেটা মুখে ভালো লাগে সেটাই খাবে। সানাও গিয়েছিল, সানাকে জোর করে খাওয়াতে গেছে আচারটা, আর সানা রাগ করে নিচে চলে এসেছে। সানা তো এসব আচার একদমই পছন্দ করে না। আর আঙ্গুল দিয়ে চুলগুলোকে সামনে আলতো করে বুলিয়ে পড়ল। আচ্ছা, আমি আসছি। অফিসের পোশাকটাও এখনো চেঞ্জ করেনি আরিশ। অফিস থেকে বাড়ি ফিরে আরুষিকে না দেখতে পেয়ে মনটা ছটফট করছে। তাড়াতাড়ি করে সিঁড়ি ছাদে উঠল। ছাদে উঠে সামান্য হাঁপ ছেড়ে সামনের দিকে তাকিয়ে দেখলো আরুষি দোলনায় বসে পা দোলাচ্ছে আর আচার খাচ্ছে মনোযোগী হয়ে। কেউ যে সেখানে উপস্থিত সেটা যেন ওর চোখেই ধরছে না। আজ ফেরার সময় আজ আরুষির জন্য শখ করে লাল রঙের কাচের চুড়ি আর একজোড়া নূপুর কিনে এনেছে। অনেক দিনের ইচ্ছে ওর আরুষিকে এগুলো নিজের হাতে করে পরিয়ে দিবে। আর যেহেতু তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে, তাই অফিস থেকে ফেরার পথে এগুলো কিনে এনেছে রাস্তার একটা দোকান থেকে। চুড়িগুলোর একটা প্যাকেটে ছিল বলে সেটা ঘরে রেখে দিয়েছে, কিন্তু নূপুরটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছিল। আর ধীরে ধীরে আরুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে, আরুর পাটাকে নিজের পায়ের উপর রাখলো। নূপুরটা পরতে শুরু করতে হাতে স্পর্শ পেয়ে আরু চমকে গেল। এতক্ষণ ধরে দূরের ফ্ল্যাটে চাঁদের দুটো পায়রাকে দেখছিল। পায়রাগুলোকে দেখে ওর আরাবদের বাড়িতে দৃশ্যর কথা মনে পড়ে গিয়েছিল। সেটা নিয়ে এতক্ষণ গভীর ভাবনায় মগ্ন ছিল। আইস নূপুরটা পরিয়ে দিচ্ছে যত্ন সহকারে। আরু আইসকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো, চমকে বলল, এটা আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? উঠুন। আইস রাগি চোখে আরুর দিকে তাকালো। চুপ করে বসো, যেমনটা আগে বসেছিলে, নাহলে আজকে তোমার খবর আছে। আইসের চোখ দুটো দেখে আর ওর গলায় ভয়েস শুনে আরুর কাজ শেষ। ভয়ে ভয়ে চুপচাপ বসে পড়ল। এই মুহূর্তে আইসকে ওর কাছ থেকে ডিস্টার্ব করা ঠিক হবে না। ও যা করছে ওকে সেটাই করতে দাও ভালো। আর আরুর এক পায়ে নূপুর পরিয়ে দিয়ে আরেক পাটা ওর পায়ের উপর রেখে সেটাও নূপুর পরিয়ে দিল। শেষে পায়ের পাতে আলতো করে চুমু দিল। আইসের স্পর্শ পেয়ে আরুষির সর্বাঙ্গ কেঁপে উঠল। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে, তার সঙ্গে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আইস এবার উঠে আরুষির হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আসলো আর কোমরটা আলতো করে জড়িয়ে ধরেছে। কাছে টেনে নে আরুষির ঠোঁটের কোণে আলতো করে স্পর্শ করে দিল। সেখানে অল্প একটু আঁচে লেগেছিল, সেটা আরিশ খেয়ে নিল। আরুষি আরিশের জামার কলারটা জোরে চেপে ধরেছে, চোখ দুটো বন্ধ করে নিল। আরিশ আরুর দিকে তাকিয়ে দেখলো আরুষি চোখ মুখ খিচে দাঁড়িয়ে রয়েছে। আরিশ মুচকিয়ে মুচকিয়ে হাসতে লাগলো। আরুষি এক চোখ খুলে দেখলো আরিশ হাসছে, তা দেখে ও নিজেও খানিকটা লজ্জায় পড়ে গেল। তারপর তাড়াতাড়ি করে আরিশের কাছ থেকে সরে গেল। আমার বউটা দেখি লজ্জা পেয়ে গেছে, জানো তো, তোমাকে এখন লজ্জা পেতে দেখে পুরো গুলু গুলু লাগছে বলে আরুষির গাল দুটো টেনে দিল হালকা করে। আরুষি লজ্জা পেয়ে পিছন ঘিরে চলে যেতে নিলেই আরিশ আরুষির হাতটা ধরে ফেলল। বললে না তো নূপুরটা কেমন লাগছে? আরুষি আরিশের কাছে ফিরে এসে ওর গলাটা জড়িয়ে ধরে বলল, আপনি ঠিক যেমন, নূপুরটাও ঠিক তেমন। আচ্ছা তাহলে এখন একটু ভালোবাসি বলে আরুষিকে কোলে তুলে নিল। আরুষিকে কোলে করে ঘরে এনে খাটে বসালো। আরুষি দাঁড়িয়ে আরিশের টাইটা খুলে দিতে লাগলো। আরু পাখি, আজকে বাবাকে বলেছি বিয়ের কথা।
কথাটা শোনা মাত্রই আরুষি থেমে গেল। তার মানে আরিশ সত্যি নতুন করে আবার ওদের বিয়ের প্ল্যান করছে। ও ভেবেছিল হয়তো মজা করছে, কিন্তু তা আরিশ যে এত সিরিয়াসলি নেবে সেটাও বুঝতে পারেনি। আর ইউ সিরিয়াস? আমাদের পরশুদিন হলুদ সন্ধ্যা হবে, তার সঙ্গে আরাব আর সানারও হলুদ একসঙ্গে হবে। আরও অবাক হয়ে পড়ল। ওদের এঙ্গেজমেন্ট সেদিনই হবে। ও আচ্ছা, তারা হয় ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েটা আবার না করলেই কি নয়? আরিশ বাঁকা চোখে তাকিয়ে পড়ল। কেন, তোমার কি কোনো সমস্যা আছে? আরও কিন্তু কিন্তু করে পড়ল। ঠিক তা নয়, মানে একবার বিয়ে হয়ে গেছে তারপরে আবার একবার বিয়ে করাটা যেমন কেমন একটা দেখায় না? তুমি তো জানো আই ডোন্ট কেয়ার টু এনিওয়ান। কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কোনো যায় আসে না। কখনো ভাবিনি আর কখনো ভাববো না। আই হোপ তুমিও ঠিক তেমনভাবেই চলবে। আজকে আরও আরিশ সানা আরবের গায়ে হলুদ একসঙ্গে। আজকে ওদের এঙ্গেজমেন্ট হবে। সারা বাড়ি ভাগা, লোকজন নেই, কারণ বিয়ের সব কিছু কমিউনিটি সেন্টারে হবে, তাই সেখানে লোকজনের ভিড় আলাদাভাবে। আর পার্লারে জানি ওরা, সেখান থেকে লোক আনা হয়েছে ওদের সাজানোর জন্য, কারণ এই সময় আরও এতটা দখল নেওয়া ঠিক হবে না বলে সব কিছু বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে। তবে আরও একটু লজ্জা লাগছে, কারণ সানার আরবের প্রথমবার বিয়ে হচ্ছে, আর ওদের তো এটা নিয়ে দ্বিতীয়বার। যদিও প্রথম বিয়ের কথা কেউ জানে না, সেই কারণে আরিশ নতুনভাবে সব কিছু চায়। কথাটা ভাবতেই পর মুহূর্তে আরুর মনে পড়ে গেল আরিশের বলা কথাটা, আমি যেমন কাউকে পরোয়া করি না, তুমিও কাউকে করবে না। হঠাৎ সানার কণ্ঠে আরুর ভাবনা ভেঙে গেল। কি রে, তোর ফোনটা এতক্ষণ ধরে বেজেই চলেছে, ধরছিস না কেন? কি এত ভাবছিস? ও বুঝেছি, আমার ভাইয়ের কথা ভাবছিস। আরু সানার কান ধরে পড়ল। আর ভাইয়ের কথা তুমি যেন ভাবো না, আমি ভাবলেই দোষ, তাই না? সানা দাঁত পার করে হেসে পড়ল। ফোনটা ধর, দেরি হয়ে গেলে কিন্তু আবার বকাবকি করবে। ফোনের রিংটনটা যে আরুষি শুনতে পায়নি তা নয়, তবে আরিশের ভাবনা ভেঙে অন্য কিছু ভাবতে আর ইচ্ছে করছিল না ওর। তাড়াতাড়ি ফোনটা ধরতেই অপর পাশ থেকে আরিশ বলে উঠল, আবার নতুন করে আমাদের বিয়ে হবে আরু পাখি। নতুন করে হবে তোমার আর আমার হলুদ, যেটা প্রথমবার লুকিয়ে লুকিয়ে হয়েছে। আমার হলুদের স্পর্শ পেলেও এইবার সকলের সামনে তোমাকে হলুদ ছোঁয়াবো। তবে তুমি তো জানো আমি কারো পরোয়া করি না, তাই যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত থেকো। আরিশ কি করতে চলেছে আরও তা বুঝতে পারলো, ভেবে মুচকি হাসি দিল। আপনি কোথায়? এই তো আরাভের বাসা থেকে পিক করতে গিয়েছিলাম, এরপর কমিউনিটি সেন্টারে যাচ্ছি। আরাভের বাড়ির লোক সবাই চলে গেছে, সাবধানে এসো কিন্তু। আমার বেবিটারও খেয়াল রেখো। আমি আম্মুর সঙ্গে তাড়াতাড়ি পৌঁছে যাব, দেরি হলে কিন্তু পানিশমেন্ট হাই হয়ে যাবে বলে দিলাম। আরুষি মুখের হাসি রেখা টেনে বলল, আমার কাছে ছবি চাইলেন না তো? আপনার কি আমাকে দেখতে ইচ্ছা করছে না যে হলুদের পোশাকে আমাকে কেমন লাগছে? আরিশ মুখের হাসি রেখা ফুটিয়ে বলতে লাগলো, নতুনভাবে নতুন সাজে যখন তোমাকে দেখবো তখন সামনাসামনি থেকেই দেখবো, মোবাইলের স্ক্রিনে নয়। আচ্ছা আমি এখন ড্রাইভ করছি, রাখছি। এখন নিজের আর আমার বেবিটার খেয়াল রেখো, আর তাড়াতাড়ি আসো। আমার আর তরস হয়েছে না তোমাকে দেখার জন্য। ফোনটা কেটে দিল আরিশ। ভাবিকে খুব ভালোবাসিস তাই না? আরিশ আরবের কথার পরিবর্তে বরাবরের মতোই ওর চিরচেনা হাসিটা মুখে ফুটিয়ে তুলো। হাসিটা অনেক কিছুই প্রকাশ করে, তাই আর কিছু বলল না। হয়তো আরব আরিশের মানেটা খুব ভালো করেই বুঝতে পারছে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি থামাতেই আরু আর সানা দুজনেই গাড়ি থেকে নেমে গেল। চারিদিকে গান বাজছে, বিয়ের পরিবেশটা বেশ ভালোই জমেছে। দূরের স্টেজে আরুর আর দুই পরিবার, তার সাথে আফজাল সাহেব দাঁড়িয়ে রয়েছেন। আরিশ আর আরব ধীর পায়ে ওদের দুজনের দিকে এগিয়ে গেল। আরু চোখটা ছলছল করছে। ভালোবাসার পূর্ণ স্মৃতিগুলোকে রঙিন করতে চাইলে হয়তো ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়, যেমনটা আজকে আরও অনুভব করছে। তবে আজকের দিনে চোখের জল নয়, মুখে হাসি ফুটিয়ে তুলতে চাইছি আরও, তাই ঝটপট করে চোখের জলটা মুছে নিল। আরিশের দিকে হাসি মুখে তাকালো। আরিশ এক নজরে আরুকে দেখে যাচ্ছে, চোখের পলকও পড়ছে না যেন। এতদিনের অপেক্ষা ছিল আরিশ, আজ যেন চোখটা আরুকে দেখে সার্থক। হলুদ শাড়িতে হলুদ ফুলের মালাই হলুদ পরি লাগছে আরুষিকে। এমনভাবে কখনো দেখা হয়ে ওঠেনি আরুষিকে। আরিশের চোখও জল চলে আসার উপক্রম, তবু নিজেকে অনেক কষ্টে সামলে রাখছে। আজ ওদের ভালোবাসার পূর্ণতার প্রথম ধাপ। হঠাৎ করে আরিশ আরুকে কোলে তুলে নিয়ে স্টেজের দিকে হাঁটতে লাগলো। আরু তাড়াতাড়ি করে আরিশের গলাটা জড়িয়ে নিল। আরিশকে কখনো আঘাত পেতে দেবে না। আরু অবাক হলো না আরিশের কাজে, কারণ সে প্রথম থেকে এর জন্য প্রস্তুত ছিল।
আরবও সানাকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। এতদিনে আরবও রোমান্টিক হয়ে গেছে। সবার সামনে আরুকে নিয়ে কি আরিশ নামিয়ে দিল। সবাই মুচকি মুচকি হাসছে। অন্য সময় হলে আরও হয়তো লজ্জা পেত, কিন্তু আজকে এর মধ্যে কোনো জড়তা বা সংকোচ নেই, অত্যন্ত স্বাভাবিক আছে। কিন্তু এদিকে সানার লজ্জাই শেষ। আরবের ওই খানিকটা হলো লজ্জা লাগছে না পেরে মুচকি মুচকি হাসছে। আরুর পরিবারের সবাই এগিয়ে এলো ওদের দিকে। আরুর আম্মু বলেন, এবার তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। রেজওয়ানা আহমেদ বলেন, এবার শুরু করলেই ভালো। তাছাড়া আরুমার শরীরটা যদি খারাপ হয়ে পড়ে, তার দিকে একটু নজর রাখতে হবে। আরিশ মুচকি এসে বলল, আর চিন্তা করবে না, যতক্ষণ আমি ওর সাথে আছি ততক্ষণ ওর কিচ্ছু হতে দিব না। কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো ভালো হবে, কারণ সানা আর আরবের এঙ্গেজমেন্ট যদি এখন হয় তাহলে বেটার হবে। আফজাল সাহেব বলেন, এখনই হয়ে যাক তাহলে। সানার আর আরবের হাতে দুটো আংটি দেওয়া হলো। ওরা দুজন দুজনকে পরিয়ে দিল। আরবের পরিবারের সকলে খুশি। সানাকে উনি খুব পছন্দ করতেন প্রথম থেকে। সানা আর আরব স্টেজে বসে আছে। আরুষি সেদিকে যেতে গেলে আরিশ খপ করে ওর হাত ধরে ফেল। আরও আরিশের দিকে ঘুরে তাকালো। চোখে ইশারা করে আরিশকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আরিশ এক ঝটকে আরুর হাত টেনে ওর সাথে মিশিয়ে নিল। আশেপাশে কি আছে না আছে কোনো কিছুই যেন ওর ধরাছোঁয়ার মধ্যে পড়ছে না। আরুষি এবার বেশ লজ্জা পাচ্ছে। আরিশ আরও থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, লজ্জা পাচ্ছ? বলেছিলাম না একদম লজ্জা পাবে না। আরও আস্তে আস্তে বলল, কি হচ্ছে ছাড়ুন, এখানে আশেপাশে সবাই দেখছে আর ক্যামেরা তো রেকর্ড হচ্ছে। আরিশ এবার আরুকে বলে যা হচ্ছে হতে দাও। নিজের পকেট থেকে আংটি বার করে আরুর হাতে পরিয়ে দিল। তারপর ওর হাতে একটা চুমু দিল। চারিদিকে সবাই হাততালি দিচ্ছে। আরও ভাবতে পারিনি যে আরিশ এমনটা করবে। আপনি কিভাবে? আমি বলে আরেকটা আংটি আরুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তুমি আমাকে পরিয়ে দাও। আরও খুশি হয়ে আরিশের হাতে আংটিটা পরিয়ে দিল। আংটি বদল শেষে আরও আরিশকে জড়িয়ে ধরল। চারিপাশে সবার চোখে জল ওদের ভালোবাসা দেখে। দুজনকে স্টেজে বসানো হয়েছে। এক একে সবাই আরাপ আর সানাকে হলুদ ছোঁয়াচ্ছে। আরিশকে হলুদ ছোঁয়াতে আসলে আরিশ আনিকা খানকে থামিয়ে দিল। আম্মু ওয়েট বলে বাটি থেকে সামান্য হলুদ তুলে নিজের গালে লাগিয়ে নিল। তারপর আরুর মুখটা ধরে আরুর মুখে নিজের মুখটা লাগিয়ে ও আরুর মুখে হলুদ লাগিয়ে দিল। আরুষির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসাগুলো যেন নতুন করে রঙিন হয়ে যাচ্ছে। নাও এবার তুমি হলুদ দাও। এক একে সবাই হলুদ দিচ্ছে। চারিদিকে গান বাজছে। আরাফ আর সানার হাত ধরে নিয়ে গেল আরিশ আর আরাফের কাজিনরা। নাচ করছে সবাই। আর আরও আর আরিশ দুজনে বসে বসে দেখছে। ওরা গেলে ভিড়ের মধ্যে আরও সমস্যা হতে পারে, সে কারণে আরও আরিশের কানে কানে বলো, আপনি যে আমাদের এঙ্গেজমেন্ট করবেন বলেননি তো? আরিশ আরুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলো। আরু মুচকি হাসলো। আরুর হাতে হাত রেখে সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ করলো আরিশ। কমিউনিটি সেন্টার থেকে সবাই ফিরেছে, খুবই টায়ার্ড। তারপর আবার কালকে বিয়ে নিয়ে সকলের মাঝে হাজারো ব্যস্ততা। আরুর সাথে দাঁড়িয়ে আছে এক প্রান্তে। আরিশ এক মগ কফি নিয়ে আরুর পাশে দাঁড়ালো। কফি থেকে ধোঁয়া উঠছে। এইমাত্র যে আরিশ এটা বানিয়ে আনলো তারই প্রমাণ। আরু মুচকি এসে আরিশের দিকে তাকালো। এত রাতে আপনি এবার কফি বানিয়ে নিয়ে এসেছেন কেন? কফিতে একটু চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এনিথিং ফর ইউ আরু পাখি। কফির কাপটা আরু হাতে তুলে নিয়ে বেশ শব্দ করে চুমুক দিল। আর যে জায়গাটা স্পর্শ করেছে সেখানে। আর সামনের দিকে একইভাবে তাকিয়ে পড়ল, কেমন লাগছে আরু পাখি? আবার নতুনভাবে সবকিছু, নতুনভাবে হলুদ, নতুনভাবে আবার বিয়ে, সবকিছুতে একটা অদ্ভুত ভালো লাগা আছে, তাই না? আরু আরিশের কাছে গিয়ে শক্ত করে আরিশকে জড়িয়ে ধরল। কেন এত ভালোবাসেন আমায়? এতটা না বাসলেও তো পারেন। আরিশও ঠিক তেমনভাবেই আরুকে জড়িয়ে ধরল। তোমাকে আমি কতটা ভালোবাসি তা ঠিক জানি না, তবে এতটুকু জানি তোমার মাঝে আমার অস্তিত্ব, তোমাতেই আমি। আরুর কপালে ভালোবাসার পরশ এঁকে আরিশ বলল, আজকে আর কোনো ভালোবাসাই দিতে পারলাম না আরু পাখি। সব ভালোবাসাগুলো কালকের জন্যই তুলে রাখলাম, না হয় একেবারে সবটা উজাড় করে দেব। আরু মুচকি এসে আরিশের বুকে মুখ লুকালো লজ্জায়। সব সময়ের মতো আজকেও আরু বলল, কেন বারবার এভাবে আমাকে লজ্জা দেন বলুন তো? আমার বউটা লজ্জা পায় বুঝি? আগে তো জানা ছিল না। ধ্যাত,
আরিশ মুচকি এসে আরুকে নিজের সাথে জাপটে ধরলো। আজ ওদের বিয়ে। কমিউনিটি সেন্টারে অনেকক্ষণ আগে সানা আর আরু সাজুগুজু করে বসে আছে। এখন শুধু কাজী এসে ওদের বিয়ে পড়ানোর অপেক্ষা। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে। বমি বমি ভাবটা না থাকলেও কেমন অস্বস্তি হচ্ছে সারা শরীর জুড়ে। এদিকে তো সানা লজ্জায় লাল হয়ে গেছে। আরবের কাজিনরা সানাকে নানান কথা বলে লজ্জা দিচ্ছে। আরও সানার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ওর আজ মনে পড়ছে সেই দিনের কথা, যেদিন একটা ভুল মানুষের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, আর আরিশ কীভাবে আরুকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছিল। সবই আলোর ইচ্ছা। উনি সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন আর আমাদেরকে একই সঙ্গে পৃথিবীতে পাঠান। তাই বৃথা আলাদাভাবে কাউকে পছন্দ করা বা ভালোবাসা একটা সম্পর্কে জড়িত হয়ে নিজেকে কষ্ট দেওয়াটা ভুল। লেখিকার একান্ত মতামত, আর সেটাই বিশ্বাস করি। সানা লেহেঙ্গা পরেছে, তবে আরও লেহেঙ্গা পরেনি, শাড়ি পরেছে, কারণ আরিশ ওকে শাড়িতেই দেখতে চেয়েছে। হাত ভর্তি চুড়ি, গহনা, মুখের ভারী মেকআপ আর সম্পূর্ণ লাল বেনারসিতে আরিশের মায়াবতী লাগছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়িয়ে চলে গেলেন। সানা আরবে বিয়ে সম্পূর্ণ হলো। তার সঙ্গে আরও আরিশ দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কতজনের বা এমন সৌভাগ্য হয় নিজের প্রিয় মানুষটাকে বারবার নিজের করে পাওয়ার। সেক্ষেত্রে আরও হয়তো খুবই ভাগ্যবতী। মাঝখানে একটা পর্দা রেখে আরিশ আর আরুষিকে বসানো হলো। আরুষি সানা আর আরবের আরিশকে বসানো হলো সামনাসামনি, তবে মাঝখানে রয়েছে একটা পর্দা। সামান্য কয়েক ইঞ্চি দূরত্বের মধ্যে তবুও ভালোবাসাগুলো তা ভেদ করে একে অপরের সঙ্গে প্রকাশ পাচ্ছে। হয়তো ভালোবাসাটা এমনই, চাইলেও কেউ আটকে রাখতে পারে না। আয়না দিয়ে আরিশ আরুর মুখটা দেখছে। এতক্ষণ ধরে এই সময়টারই অপেক্ষা ছিল আরিশ। যেমনটা কল্পনা করেছিল তার থেকেও হাজার গুণ বেশি সুন্দর লাগছে আরুষিকে। আয়নাতে আরও আরিশকে দেখছে, তবে মাঝে মাঝে লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, যেন প্রথমবার দুজন দুজনকে দেখছে। সেরকমই একটা অনুভূতি কাজ করছে ওদের দুজনের মধ্যে। সানাকে আরবের পরিবারের সবাই নিয়ে চলে গেছে। যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করেছে সে। যতই হোক, বাবা মাকে ছেড়ে থাকা একটি সন্তানের পক্ষে খুবই কষ্টকর, তবে তারা সকলে নিশ্চিত যে সানার হাতটা তারা সঠিক মানুষের হাতে ধরিয়ে দিতে পেরেছে। বাসঘরে বসে আছে আরু, তবে আজকে আর সেই প্রথম দিনের মতো ভয় লাগা কাজ করছে না। প্রথম দিন যেমনটি ছিল, তবে আজকের অনুভূতিতে তার থেকে সম্পূর্ণ আলাদা। তখন মানুষটার প্রতি ভয় থাকলেও এখন মানুষটার প্রতি হাজারো ভালোবাসা কাজ করছে। বাসঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, যেমনটা আরিশ আর আরু দুজনেই চেয়েছিল। বিছানাটা সম্পূর্ণ ফুলের সজ্জায় সজ্জিত। অবশ্য তা গোলাপ ফুলের, কারণ গোলাপ আরও ভীষণ প্রিয়। সমগ্র ঘর জুড়ে এমন একটা ভালোবাসাময় অনুভূতি কাজ করছে। আর বিছানার মাঝখানে বসে আরও অপেক্ষা করছে আরিশের জন্য। কিছুক্ষণ পর আরও প্রতীক্ষার অবসান ঘটে। আরিশ রুমে আসলো। আরও তাড়াতাড়ি করে উঠে গিয়ে আরিশের পায়ে সালাম করতে গেলেই আরিশ আরুকে বাধা দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। তোমার স্থান আমার পায়ে নয় আরু পাখি, আমার বুকে। এটা কবে বুঝবে তুমি? কদিন পরে বাবুর মা হবে, আর এখনো বুঝতে শিখলে না এগুলো, বলল। আরশিনাকে হালকা করে ঠোঁট চালো আরিশ। আরু নেশাগ্রস্ত চাহনিতে তাকিয়ে বলল, ভালোবাসি, অনেক খুশি, অনেক, খুব বেশি ভালোবাসি আপনাকে। আপনার বুকের মাঝেই সারা জীবন থাকতে চাই। এই স্থানটাই আমার কাছে সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। সারা জীবন এভাবেই আমার পাশে থাকবেন, আর আপনার হৃদয়ের স্থানটা যেন সারা জীবন অক্ষুণ্ণ থাকে আমার জন্য। তবে এই হৃদয়ে এখন কি শুধুই তুমি? তুমি ছাড়াও যে আরো একজন আছে আরু পাখি। কথাটা শুনে আরুর ভুরজোড়া কুচকে এলো। কৌতূহল নিয়ে বলল, কে সে? আমি তোমার আর আমার ছোট আরু পাখির কথা বলছি, যে তোমার মাঝে তার অস্তিত্বকে বহন করছে। শাড়ি ভেদ করে হাতটা আরুর পেটে রাখতেই আরুর শরীরটা কেঁপে উঠল। আরিশের স্পর্শে যেন মাতাল হয়ে যাচ্ছে আরুষি। চাইলেও মানুষটাকে আজ আটকাবে না। আরিশ আরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আজ তুমি না চাইলে সমস্ত ভালোবাসা এনে দেবো তোমার কাছে। তুমি চাইলেও না করতে পারবে না আরু পাখি। কথাটা শোনা মাত্রই আরুর চোখ দুটো বন্ধ করে আরিশের পাঞ্জাবির কলারটা শক্ত করে চেপে ধরল। আরিশ মুচকি হেসে আরুকে নিজের কাছে টেনে নিল। চোখটা বন্ধ থাকা অবস্থায় মাঝে মাঝে ছোট ছোট দুটো চোখ কয়েকবার পিটপিট করে তাকিয়ে দেখি আবার চোখ বন্ধ করে ফেলছে আরি। দৃশ্যটা এতক্ষণ আরুর নজরে না পড়লেও হঠাৎ চোখে পড়ল। অরি মামনি, তুমি এখনো ঘুমাওনি? কখন থেকে আমি তোমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, তবুও কেন ঘুমাচ্ছ না? তুমি দুপুরেও তো ঘুমাওনি,
আর দেখো তো এখন কটা বাজে। মাম্মাম। আরও আরির কথা শুনে অবাক হয়ে গেল। ওর মেয়েটাকে যে ঘড়ি দেখাতে শিখিয়েছে সেটাই বুঝে উঠতে পারছে না। তাছাড়া ও নিজেও তো শেখানি, তাহলে ও কি করে শিখলো? আম্মু তুমি কি করে ঘড়ি দেখা শিখলে? আমি তো শেখাইনি। আরিশ পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে রুমের ভিতর ঢুকলো। তারপর অরির কাছে গিয়ে বিছানা থেকে ওকে কোলে তুলে নিল। আমি শিখিয়েছি আমার অরি মামুনিকে ঘড়ি দেখানো। কেন, তোমার কি কোনো সমস্যা আরু পাখি? চোখ দুটো ছোট ছোট করে সন্দেহের চোখে তাকিয়ে আরিশের কথা শুনে আরও আর কিছু বলল না। ওখান থেকে উঠে গেলেই আরিশ আরুর হাতটা ধরে ফেলো। আরিশ হাতটা ধরে আরও আরিশের দিকে ঘুরলো। আরিশ প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ আরু পাখি? কোথাও না। হঠাৎ করে অরি চেঁচিয়ে উঠে পড়ল। পাপা দেখো 12টা বাজে। অরির কথা শুনে আরিশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই 12টা বাজে। তারপর অরির দিকে একবার তাকিয়ে আরুর দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাপি 3rd ম্যারেজ অ্যানিভার্সারি আরু পাখি। আরও যে এটা শুনে অবাক হয়ে গেল। ঠিক তেমনটা নয়, ও ভেবেছিল আরিশের হয়তো ব্যাপারটা মনে নেই, তাই সময়টা পার করার জন্যই বেলকনির দিকে যাচ্ছিল। অরিকে কোলে নিয়ে আরিশ আরুকে ওর কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল। অরি ওদের দুজনের কাণ্ড দেখে খিলখিল করে হাসছে। 2 বছর বয়সী বাচ্চা মেয়েটা ভালোবাসার জিনিসটা ঠিক কি তা বুঝতে শিখেছে নিজের বাবা মাকে দেখে। ওর পুরো নাম আরিশফা। ভালোবেসে সবাই ওকে অরি বলেই ডাকে। ঘড়ি দেখাটা আরিশই অরিকে শিখিয়েছে, যাতে 12টা বাজলেই অরিও আরুকে উইশ করতে পারে। অরি তো উত্তেজনায় শেষ ছিল না যখন জানতে পারলো যে ওর মাম্মাম আর পাপার বিবাহ বার্ষিকীর কথাটা। বিবাহ বার্ষিকী জিনিসটা ঠিক কি তা অরির ক্ষুদ্র মস্তিষ্কে ধারণায় না থাকলেও এটা যে কোনো একটা বিশেষ দিন, ওর জন্মদিনের মতোই, তা ওর মনে গেঁথে গিয়েছিল। অরি আরিশের কোল থেকে নেমে গেল। আরিশ অরির দিকে তাকিয়ে বলল, কি হলো মাম্মাম? আজ তোমার আর আমার ডে, তাই তুমি রোজ মাম্মার কপালে আর গালে যেভাবে কিসি দিয়ে আদর করো আজকেও করবে। আমি জানি, আর আমি দেখে নিলে আমার বুঝি লজ্জা করে না? বলে ছোট ছোট হাত দুটো দিয়ে মুখ ঢেকে নিল লজ্জায়। আর আরও দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে ফেল। তা দেখে অরি একটু ভাব নিয়ে বলল, জানি তো এখন আমার কথা শুনে হাসি পাবেই, তার জন্য তোমাদের দুজনের মাঝখানে এখন থাকতে চাইছি না বাপু। আমি এখন সানা আন্টির ঘরে গেলাম, ওখানে হৃদয় ভাইয়া একা একা আছে, আমি ওর সাথেই ঘুমাবো। বলে গুটি গুটি পায়ে রুম থেকেই বেরিয়ে গেল। যাওয়ার আগে অল দ্য বেস্ট জানালো দুজনকে। আর তো ওর মেয়ের কাণ্ড দিকে হতভম্ব। আর মুচকি এসে ওর দিকে তাকালো। তাকে আরও চোখের পাতাতে ভালোবাসার পরশ এঁকে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে আরুর গলায় পরিয়ে দিল। আরও চোখ দুটো ছলছল করছে আজ। দেখতে দেখতে 3 বছরের ভালোবাসার দীর্ঘ সময় পার হলো ওরা। এভাবে আমৃত্যু পর্যন্ত চলবে ওদের ভালোবাসা। আর বারবারই আরু আর আরিশের ভালোবাসা গভীর হবে। আরিশ আরুর কোমর ধরে নিজের কাছে এনে বলল, আমি তোমাতেই আসক্ত ছিলাম, আজও আছি, আর আজীবন থাকবো আরু পাখি। আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি শেষ করে দিলাম। জানি না গল্পটি কেমন হয়েছে, তারপরও আমরা চেষ্টা করি সবসময় ভালো গল্প দেওয়ার জন্য। আজকে রাতে তামিম এবং নয়নিকার একটা ফুল পার্টের গল্প আসবে, একদম নতুন গল্প। আর তাছাড়া মঙ্গলবারেতে হেমু সোনালিকার একটা নতুন গল্প আসবে। আশা করি গল্পটা অনেক ভালো লাগবে, যেহেতু আমি নিজে একটু পড়ছি, আমার ভালো লাগছে, গল্পটা খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপরও বলা যায় না, সবার মতামতে এক হয় না, সবার মেন্টালিটি। তারপরও আমরা চেষ্টা করব সবসময় ভালো গল্প দেওয়ার জন্য। ধন্যবাদ।